3, 2, 1 আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে ভিডিওটা এখন দেখতে চলেছো, এটা কাদের জন্য স্পেসিফিক্যালি যদি বলতে চাই, এই ভিডিওটা 27 অথবা 26-এর দেখতে পারো, যে কেউ দেখতে পারো। তো এই ভিডিওটাতে আমরা আসলে কি কথা বলবো বা কি বিষয়ে কথা বলবো, এই ভিডিওটাতে জেনারেলি আমরা সরলরেখা চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, কিন্তু আমি ধরে নিব যে তোমরা কেবলমাত্র ক্লাস 10-এ স্থানাঙ্ক জ্যামিতি দেখছো, এখন তোমরা উঠে ক্লাস 11-এ সরলরেখা পড়তে যাবা। স্থানাঙ্ক থেকে সরলরেখার এই পুরো জার্নিটায় আমরা আসলে কিভাবে অগ্রগতি হব, সেই জিনিসটাই আমি এইখানে তুলে ধরবো। ক্লিয়ার? তো আমি ধরে নিব একদম তুমি বেসিক আসো, তো একদম 0 থেকে একদম লাস্ট পর্যন্ত যদি আমি যাইতে চাই, অর্থাৎ 0-তে তুমি অবস্থান করতেছো, আমি এখান থেকে কোথায় যাব? একদম অ্যাডভান্স লেভেলের সকল কনসেপ্ট কভার করব। ওকে, আবার বলছি, কি কভার করব? কনসেপ্টস। যত কনসেপ্ট আছে সবগুলো কভার করার চেষ্টা করব, এবং তোমার বইয়ের মোটামুটি সকল কনসেপ্ট এই একটা ভিডিও দেখলে কভার হয়ে যাবে। ঠিক আছে? সো তুমি যদি পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যেসব প্রশ্নগুলো আছে বা প্রশ্নগুলো কনসেপ্ট লাগে প্রশ্ন ডিল করতে, সবগুলো কভার হয়ে যাবে। সো তুমি আমার এই ভিডিওটার সাথে থাকলে তুমি একই ধারে ম্যাথমেটিক্সের একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো যেভাবে ক্লিয়ার হইতে পারবা, তেমন এই চ্যাপ্টারে কী কী প্রয়োজন সেই জিনিসটাও বুঝতে পারবা। ঠিক আছে? সো চলো আমরা আসলে কথা না বাড়ায়া ক্লাসটা শুরু করি। তো আমাদের ফার্স্ট যে জিনিসটা জানতে হবে, কার্টেসীয় ব্যবস্থা। তো একটু এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, কার্টেসীয় ব্যবস্থাটা নিয়ে আসলে একটু কথা বলি। দেখো, কোথা থেকে আবিষ্কার হইল বা কে আবিষ্কার করলো, তোমরা অলরেডি একটা নাম হয়তো জেনে থাকো, রেনে দেকার্টস। উনি আসলে কার্টেসীয় ব্যবস্থার জনক। তো আমি তোমাদের সাথে একটু গল্প বলি যে আসলে রেনে দেকার্টস কিভাবে তার কার্টেসীয় এই ব্যবস্থাটাকে কীভাবে সে ফার্স্ট ইমাজিন করলেন, সে ব্যাপারে একটু কথা বলি। তো ওনার ঘরে একটা জানালা ছিল, বুঝতে পারছো? ওনার ঘরে একটা জানালা ছিল, উনি এই রুমের ভিতরে ছিলেন। ধরো এই হচ্ছে রুম, এই হচ্ছে তার একটা জানালা, খুব সুন্দর দেখে একটা জানালা। এই জানালার ভিতর থেকে উনি আসে, ওনার রুমের এই কানে একটা বেড ছিল। এই বেডে উনি পায়ের উপরে পা তুলে এরকম টেং 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 ভাবে শুয়ে আসে, কারণ উনি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে চিন্তা করতেছে। তো ওনার ঘরে জানালা থেকে একটা মাছি ঢুকে, অ্যান্ড মাছি ঢোকার পরে উনি চিন্তা করতে থাকে যে এই মাছিটার অবস্থান কি। বলছে একটা মাছি ধরো এখানে আসলো, এই মাছিটার অবস্থান কি, অবস্থান, এই মাছিটার অবস্থান উনি নির্ণয় করার ট্রাই করতেছেন, যে কিভাবে এই মাছিটার অবস্থান উনি নির্ণয় করতে পারে। সেফর মাছিটা এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে উঠতেছে মাছিটা। তো উনি এটার অবস্থান নির্ণয় করতে চাইলেন। তো উনি চিন্তা করলেন যে ওনার ঘরের এই দেয়ালটা একটা অ্যাক্সিস বা একটা পজিশন বা একটা যে কোনো একটা রেসপেক্ট প্রসঙ্গ কাঠামো, আর এই দেয়ালটা আর একটা প্রসঙ্গ কাঠামো। এবার এই দেয়াল থেকে মাছিটার একটা দূরত্ব চিন্তা করলেন, এবং এই দেয়াল থেকে মাছিটার একটা দূরত্ব চিন্তা করলেন, এবং এইভাবেই তুমি চিন্তা করো যে ওনার দেয়াল এই একটা বাসা, এবং এই দেয়াল থেকে এই মাছিটার একটা দূরত্ব ভাবলেন, সেফর এটা 4 মিটার ভাবলেন, আর এখান থেকে এটা দূরত্ব ভাবলেন 3 মিটার। তাহলে এই দেয়াল থেকে তার দূরত্ব ভাবলেন 4 মিটার, এই দেয়াল থেকে তার দূরত্ব ভাবলেন 3 মিটার। তাহলে এই পজিশনটা এই মাছিটার জন্য, এই অবস্থানটা এই মাছিটার জন্য একদম ইউনিক, মানে এককভাবে। কারণ যদি সে এইখানে চলে যায় মাছিটা উঠতে উঠতে, তাহলে এইখান থেকে এটার পজিশন হয়ে যাবে ধরা যাক 5 মিটার, এইখান থেকে এটার পজিশন হয়ে যাবে ধরা যাক 4 মিটার। তাহলে এই পজিশনে আমার এই মাছিটার অবস্থান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুইটা পজিশন আসলে ইউনিক। তার মানে উনি আসলে আবিষ্কার করে ফেললেন পৃথিবীর অন্যতম সুন্দর প্রসঙ্গ কাঠামো ব্যবস্থা, যার নাম কার্তেশীয় ব্যবস্থা। তাহলে কার্তেশীয় ব্যবস্থাটা আসলে কিভাবে আবিষ্কার করছে? ঘুমায় ঘুমায় শুইতে শুইতে। তাই তুমিও মনের মধ্যে জোর রাখো, তুমি যে ঘুমায় আছো, এই ঘুম থেকে জেগে তোমার আসলে যাত্রা শুরু করতে হবে। সো চলো আমরা এই চ্যাপ্টারটা যাত্রা শুরু করি। সো মুভ অন, যে আমরা আসলে কথা বলবো কার্তেশীয় ব্যবস্থা নিয়ে। দেখো, কার্তেশীয় যে ব্যবস্থা আছে এখানে কি থাকে, একটা এই ব্যবস্থাটাকে আমরা ধরে নিই এক্স অ্যাক্সিস। কি ধরে নিই? এই যে এদিকটা যেটা থাকে,
এটাকে আমরা বলবো এক্স অ্যাক্সিস, এবং এই দিকে ধরে নেই যে কার্টেসীয় ব্যবস্থার এই দিকে ধরে নেই অলওয়েজ পজিটিভ। এই ডান পাশে এক্স এর দিকে যাই না কেন আমি অলওয়েজ ধরে রাখবো এটা পজিটিভ, এবং এই পিছনের দিকে আমি ধরে রাখি বা পিছনের দিকটা আমি ধরে রাখি নেগেটিভ, এবং এটাকে আমরা বলি এক্স প্রাইম। এটাকে আমরা কি বলি? এক্স প্রাইম। এবং এই জিনিসটাকে আমরা বলি নেগেটিভ, এটাকে আমরা বলি পজিটিভ, এটাকে আমরা বলি নেগেটিভ। ঠিক একইভাবে আমি যদি উপরের দিকে চিন্তা করি, এই জিনিসটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস, এবং এই পার্টটাকে বলি পজিটিভ, আর এই ওয়াই থেকে নিচের দিকে আমি যদি আসি এই পার্টটাকে আমরা বলি নেগেটিভ। তাহলে একটা হচ্ছে আমার পজিটিভ, একটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে এই টোটাল স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি ডান দিকে গিয়ে উপরের দিকে যাও, তুমি যদি এই দিক থেকে এই দিকে যাও, তাহলে এখানে তুমি বলবা এক্স এর দিকেও পজিটিভ, ওয়াই এর দিকেও পজিটিভ, কারণ ওয়াই উপরে গেলেও পজিটিভ, এক্স ডানে গেলে পজিটিভ। আবার তুমি যদি এক্স বিপরীত দিকে আসো, অর্থাৎ পিছনের দিকে আসো, এবং ওয়াই উপরের দিকে যাও, তাহলে এটাকে তুমি বলবা যে এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাকচুয়ালি কি পজিটিভ। আচ্ছা, দুটো তো গেল ভাইয়া, আর কি হইতে পারে? আরও দুইটা জিনিস ঘটতে পারে। তুমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর তুমি আসলা এবং এইবার তুমি নিচের দিকে গেলা, তাহলে নিচের দিকে নামলে কি হয়? নেগেটিভ। তাহলে ওয়াই এর ভ্যালুও নেগেটিভ, এবং এক্স যেহেতু বাম দিকে আসছো তাই এক্স এর ভ্যালু কি আসতেছে? নেগেটিভ। এবং তুমি যদি এক্স অক্ষের ডান দিকে যাও এবং নিচের দিকে নামো, তাহলে এক্স এর ডান দিকে গেলে পজিটিভ এবং নিচের দিকে নামলে হয় নেগেটিভ। তাহলে তোমার টোটাল কোঅর্ডিনেট সিস্টেমকে তুমি কয়টা ভাগে ভাগ করে ফেললা? চারটা। টোটাল কোঅর্ডিনেট সিস্টেমটিকে তুমি আসলে কয়টা ভাগে ভাগ করলা? চারটা। এবং তোমার এখানে কে কে আছে? এটা একটা এক্স অ্যাক্সিস এবং এটা একটা কি অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। এটাকে আমরা বলতেছি এক্স অ্যাক্সিস এবং এটাকে আমরা কি বলতেছি? ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি আসলে তোমার যে চারটা ভাগ তুমি করে ফেললা, ঠিক আছে? সো তোমার স্পেসকে তুমি চারটা ভাগে ভাগ করে ফেলছো। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি এখন অলরেডি যদি একটা সামারি লিখতে চাই, আচ্ছা সামারি হিসাবে আমি কি লিখতে পারি? আচ্ছা, এটা একটু মুছে দিলাম যে সামারি হিসেবে, ওকে। সো সামারি হিসেবে আমি লিখতে পারি যে আমার কাছে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে, আমি যদি দুইটা কোঅর্ডিনেট চিন্তা করি তাহলে আমার কাছে কি দাঁড়াবে একটু দেখি। যে এইটা হচ্ছে আমার কাছে একটা লাইন এবং এইটা হচ্ছে আমার কাছে আর একটা লাইন। এই দুইটা লাইনের এইটাকে আমি বলে দিলাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম 0, এই দিকটাকে বললাম এক্স প্রাইম, উপরেরটাকে বললাম ওয়াই, নিচেরটাকে বললাম ওয়াই প্রাইম। তাহলে এইখানে যাই আসুক না কেন অলওয়েজ পজিটিভ, এইখানে যা আসুক না কেন আমার নেগেটিভ পজিটিভ, এইটা অলওয়েজ নেগেটিভ নেগেটিভ, এবং এইটা পজিটিভ নেগেটিভ। তাহলে এইটাকে আমরা বলবো প্রথম চতুর্থ ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে কি বলি? ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে আমরা বলবো সেকেন্ড কোয়াড্রেন্ট, এইটাকে আমরা বলবো থার্ড কোয়াড্রেন্ট, এবং এইটাকে আমরা বলবো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এই চারটা কোয়াড্রেন্ট আমার কাছে আছে। এবার আমরা একটু এক্সাম্পল দেখি, আমরা আসলে এখানে প্লাস প্লাস দিয়ে কি বুঝাতে চাচ্ছি এই জিনিসটা একটু দেখতে চাই। তো দেখো এইখানে যে 1,2 এই বিন্দুটার দিকে একটু তাকাও। এই বিন্দুটা এক্স অ্যাক্সিসের দিকে কতটুকু গেছে? এক্স অ্যাক্সিসের দিকে, এটা তো পজিটিভ এক্স অ্যাক্সিস, ডান দিকে গেছে, তাহলে এক্স অ্যাক্সিস কি? পজিটিভ। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এইটা গিয়েছে কতটুকু? 1 একক। এবং সে ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু গেছে দেখো তো, এই যে ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুকু গেছে? 2 একক। তার মানে এই যে এখানে যে বিন্দুটা আছে সেটা কত? 1,2। তার এক্স অ্যাক্সিসের দিকে সে গেছে 1 একক, ওয়াই অ্যাক্সিসের দিকে সে কত একক গেছে? 2 একক। বুঝছো, এক্স অ্যাক্সিসের দিকে 1 একক এবং ওয়াই অ্যাক্সিসের দিকে সে কত একক গেছে? 2 একক। তার মানে আমি যদি তোমাকে লিখি 3,4,
3,4, আমি যদি তোমাকে লিখি কখনো 3,4, তার মানে আসলে কি? এটার মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে তুমি যাবা 3 একক এবং ওয়াই অ্যাক্সিসের দিকে 1 2 3 4, ঠিক এইখানে পৌঁছাবা, রাইট? তার মানে প্লাস প্লাস দিয়ে আমি যাই লিখি না কেন, সে ফর 1,2 3,4 এই বিন্দুটা, আর আমি লিখব 1,3, ঠিক আছে, 1,3, যাই বলি না কেন সবগুলা বিন্দুই আসলে কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে? এই কোয়াড্রেন্টে। কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো আসলে কি? এক্স অক্ষও পজিটিভ, ওয়াই অক্ষও পজিটিভ, এক্স অক্ষও পজিটিভ, ওয়াই অক্ষও পজিটিভ, ঠিক আছে? তো এইখানে কোয়াড্রেন্টে যতগুলো বিন্দু অবস্থান করবে সবগুলো আসলে এক্স অক্ষও পজিটিভ থাকবে, ওয়াই অক্ষও পজিটিভ থাকবে। তো এটা গেল। আচ্ছা, এবার আসো যে একটা ডিফারেন্ট চিন্তা করি, যে এই যে আমি যেটা বললাম যে তোমাদেরকে যে মাইনাস প্লাস, দেখো এটা কত বিন্দু? -2,2। তাহলে এই বিন্দুটা কেমন? এই বিন্দুটা এক্স অক্ষের দিকে কত কোয়াড্রেন্ট গেল? 2 কোয়াড্রেন্ট। এবং এটা কত? এটাকে আমি বলবো -1, এটাকে আমি বলবো -2। এবং উপরের দিকে কত কোয়াড্রেন্ট গেল? এটাকে আমি বলবো +2। তাহলে এই দিকে গেল -2, উপরে গেল +2। তাহলে এই যে বিন্দুটা তুমি দেখতে পাচ্ছ, এই বিন্দুটার স্থানাঙ্ক আসলে কি? -প্লাস। সো মাইনাস থাকলে এটা দিয়ে কি রিমাইন্ড করে? মাইনাস দিয়ে আসলে রিমাইন্ড করে যে প্রথম পার্টটা হচ্ছে নেগেটিভ, পরের পার্টটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর সে বাম দিকে গেছে এবং ওয়াই অক্ষ বরাবর সে উপরে দিয়ে গেছে। তাহলে মাইনাস দিয়ে নির্দেশ করে এক্স অক্ষ বরাবর বাম দিকে, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, ঠিক আছে? একইভাবে আমি যদি দেখি যে -3,-4, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সে আসছে নেগেটিভ দিকে এবং ওয়াই অক্ষ বরাবর সে আসছে কোন দিকে? নেগেটিভ দিকে। এই হচ্ছে -4, এই হচ্ছে -3। তাহলে মাইনাস দিয়ে আমি যদি যাই লিখি না কেন এটা রিমাইন্ড করবে এক্স অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, মাইনাস দিয়ে। ওকে, ঠিক আছে। তো মোটামুটি এই গেল হচ্ছে আমাদের কার্তেশীয় লেভেলের আলোচনা। সো কার্তেশীয় লেভেলের কোনো একটা বিন্দুর পজিশন যদি আমি নির্ণয় করতে বলি, সে ফর এইটা হচ্ছে আমার একটা পি বিন্দু এবং এটাকে আমি দিলাম এক্স, ওয়াই, তাহলে এই প্রথম জিনিসটাকে আমরা বলি ভুজ। প্রথম জিনিসটাকে আমরা কি বলি? ভুজ। প্রথম এই পয়েন্টটাকে আমরা বলি ভুজ, সরি। সো এই ভুজ দিয়ে আসলে বোঝা যায় যে এক্স অক্ষের দিকে সে কোন দিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে কতটুকু যাচ্ছে, বা এক্স অক্ষের কোন দিকে কতটুকু যাচ্ছে। আর এই ওয়াই অংশটা দিয়ে বোঝা যায় কোটি, ঠিক আছে? তাহলে পি অফ এক্স ওয়াই, এই এক্স দিয়ে কি বোঝানো যায়? এক্স দিয়ে বোঝানো যায় ভুজ, আর ওয়াই দিয়ে বোঝানো যায় কোটি। তাহলে ভুজের পরিচয় কি? ভুজের পরিচয় হচ্ছে এক্স অক্ষে কোন দিকে কতটুকু যাচ্ছে, এবং ওয়াই এর পরিচয় কি? ওয়াই অক্ষে কোন দিকে কতটুকু যাচ্ছে, ঠিক আছে? ওয়াই অক্ষে কোন দিকে কতটুকু, এইটা হচ্ছে ওয়াই অক্ষের পরিচয়। আচ্ছা, কোন দিকে কতটুকু, কতটুকু। ঠিক একইভাবে ভুজের পরিচয় এক্স অক্ষে কোন দিকে কতটুকু যাচ্ছে, ঠিক আছে? সো এই গেল হচ্ছে আমার কার্তেশীয় ব্যবস্থার একটা ইনিশিয়াল আলোচনা। তো আফটার দ্যাট আমরা কার্তেশীয় ব্যবস্থা থেকে চলে আসব পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেট ব্যাপারটা কি? যে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে, এখন আলোচনা করব হচ্ছে পোলার কোঅর্ডিনেটে। তো পোলার কোঅর্ডিনেটের ব্যাপার কি? দেখো, কার্তেশীয় ব্যবস্থায় তোমার প্রকাশ করতে দুইটা জিনিসের দূরত্ব লাগতো। কার্তেশীয় ব্যবস্থায় দুইটা জিনিসের দূরত্ব লাগতো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে একবার তোমার এক্স এর মান আর একবার তোমার ওয়াই এর মান প্রকাশ করা লাগতো। আচ্ছা, সো দুইটা দূরত্ব, কয়টা দূরত্ব লাগতো? দুইটা পজিশন। কোনো একটা বিন্দুর, কার্তেশীয় ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান প্রকাশনে, কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করতে কয়টা জিনিস লাগতো? কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করতে কয়বার দূরত্ব প্রকাশ করা লাগতো? অবস্থান প্রকাশ করতে দুইটা দূরত্ব লাগতো, দুটি দূরত্ব লাগতো, ঠিক আছে? বাট এখন যে ব্যবস্থাটা আসতেছে সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এবং এইখানে একবার মাত্র দূরত্ব ক্যালকুলেট করব, আরেকবার অ্যাঙ্গেল ক্যালকুলেট করব।
কিসের কি করব? অ্যাঙ্গেল ক্যালকুলেট করব। ব্যাপারটা একটু অ্যানালজি দিয়ে বোঝানো যাক, ব্যাপারটা একটু তোমাদের অ্যানালজি দিয়ে বোঝানো যাক। সে ফর ধরো এরকম একটা অবস্থা, এখন এইটাকে আমরা বলি নাক বরাবর যেটা থাকে এটাকে বলি নর্থ, পিছনের দিকে সাউথ, এই দিকে ইস্ট বা পূর্ব, এই দিকে ওয়েস্ট বা পশ্চিম। এবার তুমি ধরো তুমি একটা বাইকে আসো এবং তোমার একজন বান্ধবী সে আসলে কি করবে, তোমার সাথে দেখা করতে চাইছে। তো তুমি তোমার বাইকের মধ্যে 1 লিটার তেল আছে, তোমার বাইকে কত লিটার তেল আছে? 1 লিটার তেল আছে। তো এবার আমি তোমাকে বললাম যে ভাইয়া তোমার বান্ধবী তোমার থেকে 5 কিলোমিটার দূরে আছে। কয় কিলোমিটার দূরে বলছি? 5 কিলোমিটার। তাহলে তোমার ইনফরমেশন কি? তোমার বাইকে 1 লিটার তেল আছে, এবং দ্বিতীয় ইনফরমেশন তোমার বাইক এই 1 লিটার তেলে, এই 1 লিটার তেলে কতটুকু যায়? 1 লিটার তেলে 5 কিলোমিটার যায়, ঠিক 5 কিলোমিটার। এটা হচ্ছে তোমার কাছে দ্বিতীয় ইনফরমেশন। তৃতীয় ইনফরমেশন হচ্ছে তোমার বান্ধবী সে আসলে কোথায় আছে? তোমার বান্ধবী কোথায় আছে? 5 কিলোমিটার দূরেই আছে, 5 কিলোমিটার দূরে আছে। এখন তুমি তার সাথে দেখা করতে যাবা, এই হচ্ছে তোমার কাছে ইনফরমেশন আমি দিয়ে রাখছি। তো তুমি সকালবেলা উঠলা, বাইকটা ওপেন করলা, তোমার বান্ধবীর সাথে তুমি দেখা করতে যাবা। সেই তো তুমি কি করলা, যে বলছো তো 5 কিলোমিটার দূরে, এবার তুমি কি করবে? তুমি তো একটা ঝামেলায় পড়ে গেছো। কেন ঝামেলায় পড়ছো? তোমাকে বলছি 5 কিলোমিটার দূরে আছে, বাট কোন দিকে 5 কিলোমিটার যাইতে হবে সেটা বলি নেই। ব্যাপারটা হচ্ছে তুমি এই পজিশনে আসো, তুমি এইখান থেকে এই দিকেও 5 কিলোমিটার যাইতে পারো, এই দিকেও 5 কিলোমিটার যাইতে পারো, এই দিকেও 5 কিলোমিটার যাইতে পারো, এইখানেও 5 কিলোমিটার যাইতে পারো, এইখানেও 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 যাইতে পারো, আবার এই দিকেও আসতে পারো, এই দিকেও আসতে পারো। অর্থাৎ তোমার কাছে পসিবিলিটি পুরা 360 ডিগ্রি, তাই না? এটা একটা যদি একটা বৃত্ত হিসেবে চিন্তা করো, তোমার কাছে আসলে পসিবিলিটি কত? 360 ডিগ্রি। তো তোমার কাছে আমি একটা জিনিস বলি নাই, সেটা হচ্ছে কোন দিকে আমার যাইতে হবে। যে কোনো একটা নির্দিষ্ট দিকে তোমার বান্ধবী অবস্থান করে। এখন ধরো তোমার বান্ধবী আছে এইখানে আর তুমি গেলা এই দিকে, তাহলে কি কোনো দিন দেখা হবে? তোমার বান্ধবী ধরো ফুসু 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 চিকি চিকি চিকি, ধরো তোমার বান্ধবী এইখানে আছে, এখন তুমি এই দিকে চলে গেলা, তাহলে কি কোনো দিন দেখা হবে? সম্ভব হবে না। তার মানে তোমার এখানে একটা জিনিস দরকার, তার নাম হচ্ছে অ্যাঙ্গেল বলে দেওয়া। কি লাগবে? অ্যাঙ্গেল। তোমাকে আমি যদি বলি যে ভাইয়া যে তোমার বান্ধবী, বলে দিলাম যে তোমার থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বলে দিলাম এইখানে তোমার বান্ধবী, ধরো তোমার বান্ধবী এখানে আর নাই, সে হচ্ছে ট্রাক টাক কইরা তোমার সাথে চলে গেছে দূরে দূরে, ওকে, সে হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে। এই হচ্ছে তোমার বান্ধবী, ওকে, এই হচ্ছে তোমার বান্ধবী। তো তোমাকে বলে দিলাম যে তোমার বান্ধবী এক্স অক্ষের সাথে বা ইস্টের সাথে, পূর্বের সাথে, কার সাথে? পূর্বের সাথে একটা অ্যাঙ্গেল করে, কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 30 ডিগ্রি। তো তুমি বাসায় চাঁদা টাদা নিয়ে বসবা, মাপবা যে এই পূর্বের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় আছে, এইখানে আছে। তাইলে তোমার বান্ধবীর সাথে তুমি যদি এইদিকে বাইক চালায় 5 কিলোমিটার যাও, তাইলে তোমার দেখা হয়ে যাবে। তাইলে একটা লাগবে আমার কাছে দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করি আর দ্বারা, আর একটা লাগবে অ্যাঙ্গেল, এটাকে আমরা প্রকাশ করি থেটা দ্বারা। তাহলে আমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশের জন্য, যে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশের জন্য কয়টা জিনিস লাগে? 2টা। একটা হচ্ছে আর, যেটার আরেকটা পরিচয় হচ্ছে দূরত্ব, এবং আরেকটার পরিচয় হচ্ছে অ্যাঙ্গেল। এটাকে কি বলি আমরা? অ্যাঙ্গেল। তাহলে এই টোটাল কোঅর্ডিনেট সিস্টেমে আমার যদি যে কোনো জিনিস প্রকাশ করতে হয়, তাহলে কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে দূরত্ব, আর একটা হচ্ছে আমার কাছে কি? অ্যাঙ্গেল। আচ্ছা, এবার তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এদিকে একটু তাকাও, 5,60, এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমার 5 মিটার দূরত্বে যাইতে হবে। কত মিটার দূরত্বে যাইতে হবে? 5 একক দূরত্বে যাইতে হবে। কিন্তু অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এবং এই অ্যাঙ্গেলটা অলওয়েজ মেজার করবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথায় মেজার করতে হয়? এই যে এক্স অক্ষ যেটা আছে, ধনাত্মক দিকটা আমি একটু পরে বুঝাবো, এই এক্স অক্ষ থেকে এইভাবে মেজার করবা, এইভাবে, অলওয়েজ এইভাবে।
যদি আমি তোমাকে বলি পজিটিভ, এখানে কি লিখছি পজিটিভ না, তার মানে অ্যাঙ্গেলটা আসলে কোথায় মেজার করবে, এই যে এদিকে আছে, এই দিক থেকে এই দিকে অলওয়েজ। এই যে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সো এটা কত হবে 60 এবং এটা হবে কত মিটার, 5 মিটার। এই হচ্ছে তোমার বিন্দু পি। আবার আমি যদি তোমাকে কখনো বলি যে তোমার কাছে আরেকটা বিন্দু আছে 5 বা ধরো 5, বাট এবার বলে দিলাম 120 ডিগ্রি, তার মানে তোমার যে বিন্দু অবস্থান করছে সে আসলে কোথায়, দেখো এতটুকু হচ্ছে 90, তার মানে এইদিকে আরো যাবে, তাহলে এই পুরোটা আসলে কত 120, তাহলে তোমার বিন্দু আছে হচ্ছে এইখানে 5,120। ওকে, যে এতটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার, এতটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার, এবং এটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে কত ডিগ্রি 120 ডিগ্রি। ক্লিয়ার? সো এই জিনিসটা হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে এইখানে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো তোমার একটা লাগবে দূরত্ব, আরেকটা লাগবে অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা কোথায় মেজার করা হবে অলওয়েজ, যখনই তোমাকে বলবে পজিটিভ অ্যাঙ্গেল তখন তুমি মেজার করবা এক্স অক্ষ থেকে এই দিকে। তাইলে আমি আরো একটা জিনিস শিখলাম যে অ্যাঙ্গেল যে মেজার করব, অ্যাঙ্গেল মেজার, অ্যাঙ্গেল দুই রকম ভাবে মেজার করা যায়। ঠিক আছে, কয় রকম ভাবে? দুই রকম ভাবে। একটাকে আমরা বলবো ধনাত্মক এবং আরেকটা হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার? একবার অ্যাঙ্গেল হচ্ছে ধনাত্মক অ্যাঙ্গেল মেজার করব, আরেকবার অ্যাঙ্গেল মেজার করব হচ্ছে ঋণাত্মক ভাবে। ধনাত্মক ভাবে কিভাবে অ্যাঙ্গেল মেজার করব? যখনই আমি তোমাকে বলবো সে ফর 120, তখন তুমি মেজার করবা হচ্ছে এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে বিপরীত দিকে। যেহেতু আবার একটু এই অ্যাঙ্গেলের একটু কারিশমাটা বুঝাই দিই, দাঁড়াও, অনেকেই হয়তো অ্যাঙ্গেলটার ব্যাপারে নাও জানতে পারো। এই পার্টটুকু কত 90, এইখান থেকে এইখানে যদি আসি এটাকে আমরা বলি 90। আবার এইখান থেকে আমি যদি সামনে আগাই, দেখো যে এই পুরো পার্টটুকু আসলে কত, এখানেও এতটুকু হচ্ছে 90, তাহলে পুরোটা যদি আমি নেই, তাহলে পুরোটা আমি যদি নেই এইখান থেকে এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে 180। তারপরে এই ঘরে যদি আসি তাহলে হবে 270, এই পুরোটা ঘুরে আসলে, এই যে পুরোটা ঘুরে আসলে, আর এই ফুল ঘুরে আসলে এটা হবে কত 360 ডিগ্রি। আশা করি এটা জেনারেল ম্যাথমেটিক্সে তোমরা পড়ে ফেলছো, সো এই অ্যাঙ্গেলের রোটেশন আমার দেখানোর প্রয়োজন নাই। আচ্ছা, এবার আসলে ধনাত্মক আর ঋণাত্মক অ্যাঙ্গেল কিভাবে মেজার করব। যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের সবসময় অ্যাঙ্গেল মেজার করব কোন থাকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই যে এটা। ওকে, এবার তুমি যদি এইভাবে এই দিকটাতে, এইখানে সেফর, এইখানে সেফর, এইখানে যেখানেই হোক না কেন, তো এই অ্যাঙ্গেলগুলো তুমি যদি মেজার করো, যে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, তো এই অ্যাঙ্গেলগুলো তুমি যদি মেজার করো তাহলে এই অ্যাঙ্গেলগুলো অলওয়েজ কি হয় পজিটিভ। সেফর এটা θ1, এটা হচ্ছে θ3, এই জিনিসগুলো আসলে কি হবে পজিটিভ, যে +θ1 +θ3 এগুলো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন তুমি যদি মেজার করো যে এই দিকে আছে, এই দিকে আছে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই দিকে তোমার যদি রোটেশন হয়, অর্থাৎ কি এইভাবে, এটা কোন অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের কোন দিক ধনাত্মক দিক, এবং ধনাত্মক দিকের সাথে তুমি মেজার করতেছো কোন ভাবে নিচের দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে নেগেটিভ, এই অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ নিচের দিকে রোটেশন করলে এটাকে বলে নেগেটিভ, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, এটাকে আমরা কি বলি ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে মেজার করলে তোমার অ্যাঙ্গেল হবে হচ্ছে নেগেটিভ, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার এক্স অক্ষের ধনাত্মক দিক, সবকিছু মেজার কাঁটা থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে বিপরীত দিকে ঘুরলে এটা হচ্ছে পজিটিভ, আর দিকে ঘুরলে নেগেটিভ, সোজা হিসাব। ওকে, আচ্ছা, তো ঠিকই এই যে এখানে একটা পি বিন্দু আছে, এই পি বিন্দুর, সো এগুলা হচ্ছে আর দরকার হবে না, সো এটা বুঝাই ফেলছি। আচ্ছা, তো এই পি বিন্দু দেখতে পাচ্ছি, তো এই পি বিন্দুর ক্ষেত্রে এই আর এবং থিটা দেওয়া আছে, তাহলে
এই আর এবং থিটার মাধ্যমে তুমি আসলে এই পি বিন্দুরও কি নির্ণয় করতে পারো, স্থানাঙ্ক নির্ণয় করতে পারো, যে পি এক্স ওয়াই এবং আর থিটা তারা আসলে একই বিন্দুকে নির্দেশ করতেছে। যেমন এই বিন্দুটা তো চেঞ্জ হয় না, তাই না? চেঞ্জ তো হয় না। তাহলে পি আর কমা থিটার মাধ্যমে তুমি আসলে কি করতেছো, একই বিন্দুকে নির্দেশ করতেছো, এই বিন্দুটাকে নির্দেশ করতেছো, ঠিক আছে? পি আর কমা থিটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বুঝাইলেন, অ্যাঙ্গেল বুঝাইলেন, সব কিছু বুঝাইলেন, আচ্ছা, সো এইবার আপনি আমাকে একটা জিনিস বুঝান, সেটা হচ্ছে যে এই যে পি আর কমা থিটার এই যে অ্যাঙ্গেলটা আপনি মেজার করলেন, এইখানে এক্স ওয়াই এবং আর থিটা এদের মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাকে একটু বুঝান, যে পি এক্স ওয়াই এবং আর থিটার মাঝখানে কি সম্পর্ক আছে। কারণ দেখো এই পি এবং এই পি একই বিন্দুকে নির্দেশ করতেছে। তাইলে তুমি একটু অবজার্ভ করো যে আমি এই এতটুকু আসলে কত, এক্স, রাইট? এতটুকু হচ্ছে এক্স অক্ষ, এটাকে ছোট হাতের এক্স চিন্তা করো, ছোট হাতের এক্স, এটাও ছোট হাতের এক্স, ওকে, ছোট হাতের এক্স, ওকে, নাইস। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ওকে, কারণ এটা বড় হাতের এক্স দিয়ে আমি বুঝাবো হচ্ছে আমার স্থানাঙ্ক, স্থানাঙ্ক বুঝাবো, এদিকে হচ্ছে স্থানাঙ্ক। আচ্ছা, এই এক্স আর এই ওয়াই, আচ্ছা, এখন এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমি মার্ক করে দিচ্ছি, এই গ্রিন কালারে মার্ক করতেছি, ওকে। এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে আমি যদি লিখি কস থেটা ইজ ইকুয়াল টু আসলে কি, ভূমি, ভূমি কতটুকু এক্স, এই যে এই বিন্দুর জন্য ভূমি কতটুকু এক্স, আর অতিভুজ কতটুকু আর। তাহলে আর কস থেটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এক্স। এই হচ্ছে তোমার প্রথম পরিচয়। তাহলে পোলার স্থানাঙ্কে তুমি এক্স এর পরিবর্তে কি লিখতে পারো, আর কস থেটা। আচ্ছা, এখন আবার তাকাও, এটা আবার কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সাইন থেটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ, রাইট? সাইন, সাইন মানে কি আমার, সাইন মানে হচ্ছে যে আমার যে কি যেন ছিল একটা প্যারালম্বা ভূত, তারপর হচ্ছে কি কবরে ভূত অনেক, ট্যান দিয়ে হচ্ছে প্যারালম্বা ভূত। আচ্ছা, তো যাই হোক আমার মনে নাই, লম্ব বাই অতিভুজ। তাহলে এই লম্ব কতটুকু দেখো, এইখানে যতটুকু আছে ঠিক এইখানেও এতটুকু, তার মানে এটা আসলে কতটুকু, এই যে শিখায় আসছি ওয়াই কিছুক্ষণ আগে, রাইট? এতটুকু কত, এক্স। তাহলে আমি উপরে লিখলাম ওয়াই, আর অতিভুজ কত, আর। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ডান? তাহলে আমি দুইটা স্থানাঙ্ক আমার কাছে পেয়ে গেছি, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ভেরি নাইস, ওকে। আচ্ছা, তো এটাকে আমি বললাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমি বললাম 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমার এক্স এবং ওয়াই এর সাথে একটা সম্পর্ক গঠন হয়ে গেছে, যে আর কস থিটা আর আর সাইন থিটা। বাট প্রবলেম হচ্ছে আমি জানি না এই থেটার পরিচয়টা কি। এইটার জন্য আমি কি করলাম, 2 ডিভাইডেড বাই 1 করে পাই, 2 ডিভাইড বাই 1 করে পাই। তাহলে আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে ট্যান থেটা। কিভাবে ট্যান থিটা দেখো, এই আর উপরে আর সাইন থেটা, নিচে আর কস থেটা ক্যান্সেল আউট হবে, এবং এখানে পড়ে থাকবে ওয়াই ডিভাইডেড বাই এক্স, ঠিক আছে? কি পড়ে থাকবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এই জায়গায় আমি একটু ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তারপর এখান থেকে আমি লিখতে পারি যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে থেটার পরিচয় ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, আর এক্স এর পরিচয় হবে আর কস থিটা, ওয়াই এর পরিচয় হবে আর সাইন থিটা। তাহলে আমি যদি ইন শর্ট তোমাদেরকে বলি যে পোলার এবং কার্তেশীয় বা কার্তেশিয়ান টু পোলার, কার্তেশিয়ান অ্যান্ড পোলার এর মাঝখানে একটা সম্পর্ক গঠন করো, তাহলে সম্পর্কটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এম আই রাইট? ইয়েস, এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। আরেকটা জিনিস, যে এটার অ্যাঙ্গেলটা আসলে কি, যে থেটা ইজ ইকুয়াল টু
ট্যান ইনভার্স, এই দিক থেকে এই দিকে চলে গেলে হয় ইনভার্স। এবার আমি এখানে একটা জিনিস লিখব, কেন লিখব এটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিব, খালি জাস্ট লিখো মডুলাস অফ ওয়াই বাই এক্স। কি লিখছি? থিটার পরিচয় কি? মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন এই মডুলাস কি, কেন এটা ওয়াই বাই এক্স হয়েছে, এই পুরা সব জিনিস আমি ব্যাখ্যা করব, বাট এটাই হচ্ছে সূত্র। এটাই কি সূত্র? এই কোঅর্ডিনেটের জন্য, এই কোঅর্ডিনেটের জন্য এটাই হচ্ছে সূত্র, যে এই কোঅর্ডিনেটে যা ঘটনা ঘটবে সব কিছুর জন্য এটাই দেয়, বা এইটার মাধ্যমেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আসো এইখানে একটু তাকাই, দেখো তো এখন এটা কোন কোয়াড্রেন্টে চলে গেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়ার ফলে আমার বিন্দু চলে আসছে এইখানে, আর হচ্ছে এইটা, আমার অ্যাঙ্গেল হচ্ছে এইটা, রাইট? আমি কি বলছি? অ্যাঙ্গেল অলওয়েজ এইটা মেজার করলে কিন্তু হবে না। অ্যাঙ্গেল কোনটা মেজার করতে হবে? ভালো করে তাকাও। অ্যাঙ্গেল অলওয়েজ কোথা থেকে মেজার করতে হয়? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এক্স অক্ষের কোন দিকের সাথে? ধনাত্মক দিকের সাথে। তার মানে অ্যাঙ্গেল আসলে কোনটা? অ্যাঙ্গেল আসলে এইটা। এই থেটা কিন্তু এখন আর অ্যাঙ্গেল নাই, এখন তোমার অ্যাঙ্গেল হয়ে গেছে এইটা, রাইট? এখন তুমি আমাকে একটা সত্য কথা বলো যে ভাইয়া আপনার আর তো আর আছে, থেটাও আছে, এখন এক্স হচ্ছে নেগেটিভ, এক্স কি হিসাবে কাজ করতেছে? নেগেটিভ। আর ওয়াই হচ্ছে পজিটিভ। ওয়াই কি? পজিটিভ। তুমি ঠান্ডা মাথায় তুমি যা কাজ করবা সব কিছু তোমার কাজ হবে অ্যাঙ্গেল নিয়ে। পোলার কোঅর্ডিনেটে তুমি যা কাজ করবা সব কিছু কাজ হবে অ্যাঙ্গেল নিয়ে, কারণ এক্স এবং ওয়াই এর সম্পর্ক চেঞ্জ হবে না। কীভাবে চেঞ্জ হবে না আমি বলি তোমাকে। যদি আমি বলি এক্স ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা? আর কস থেটা। ওয়াই ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা? আর সাইন থিটা। এখন একদল লাভ দিয়ে উঠবে, বলবে ভাই এটা তো মাইনাস এক্স, এটা কি এক্স? মাইনাস এক্স। তুমি সব কিছু ভুলে যাও, তুমি চিন্তা করবা না। তুমি কি চিন্তা করবা? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, ডিরেক্ট এটাই লিখবা। লেখার পরে তোমাকে এখানে একটু চালাকি থাকতে হবে, একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? এই যে কিছুক্ষণ আগে লিখছিলাম না যে ট্যান ইনভার্স থেটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, তারপরে কি লিখছি? মডুলাস অফ ওয়াই বাই এক্স লিখছিলাম না? মডুলাসের পরিচয় কি? মডুলাসের ঘটনা হচ্ছে যে তুমি এইখানে যে এই যে মাইনাস এক্স একটা বসাইছো, মাইনাস এক্স একটা যে বসাইছো, তো মডুলাস বসাইলে কি হয়ে যায়? মডুলাস বসাইলে নেগেটিভ পজিটিভ হয়ে যায়। অর্থাৎ এই যে থিটা আমি লিখতেছি, একটু নিচে দিয়ে লিখি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ, বা ওয়াই ওয়াই এর জায়গায় লিখবো, এক্স এর জায়গায় লিখবো মাইনাস এক্স, কারণ এখানে আমার কি আছে? মাইনাস এক্স। এখানে আমার কি আছে? প্লাস ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই, এক্স এর জায়গায় লিখবো মাইনাস এক্স। লিখলাম ট্যান ইনভার্স, এত লিখলাম। ওকে ঠিক আছে, আপনি যা বলছেন যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। সমস্যা হচ্ছে থিটা নিয়ে। থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই মাইনাস এক্স। ক্লিয়ার? ওকে, রাইট নাও এইখানে একটা জিনিস খেলতে হবে। দেখো তো এই থিটাটা কোনটা? গিভেন থিটা হচ্ছে, এই যে গিভেন থিটা সেটা হচ্ছে এই দিকে মেজার হয়েছে, এবং এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক? এটা কি এক্স অক্ষের ধনাত্মক দিক? না। তাহলে মেজার করতে হবে কোনটা? এইটা, রাইট? তাহলে আমাকে বলো যে পুরা অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। এই পুরা অ্যাঙ্গেলটা আসলে কত? এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। তার থেকে তুমি যদি থেটা বিয়োগ দিয়ে দাও, এই থেটাকে যদি তুমি ক্যান্সেল আউট করে দাও, এই থেটাকে তুমি যদি এই সুন্দর করে এই অ্যাঙ্গেলটুকে তুমি যদি বাদ দিয়ে দাও, জীবন থেকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। তার মানে তোমার যে অ্যাঙ্গেলটা পাবা সেটা আসলে আর কিছুই না, সেটা হচ্ছে এই 180 মাইনাস থেটা। ঠিক আছে? আর তুমি তাইলে দেখো এই পুরো পার্টটুকু কি যেন ছিল? এই পুরো পার্টটুকুই হচ্ছে থেটা, এবং সেটা এখান থেকে যদি 180 মাইনাস করো তাইলে তুমি তোমার অ্যাঙ্গেল পেয়ে যাবা। অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য, কোন কোয়াড্রেন্টের জন্য? সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য তোমার থেটার পরিচয় কি হবে? 180 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ডিভাইড বাই মডুলাস এক্স। তাহলে এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো, আমরা কি জানি? মডুলাস আমি দিলে আমার কি হয়ে যায়? নেগেটিভ পজিটিভ হয়ে যায়। তার মানে এটাকে আমি জাস্ট এভাবে লিখতে পারবো, রাইট?
এটাকে জাস্ট আমি কি লিখতে পারবো, ওয়াই বাই এক্স আকারে লিখতে পারবো। কারণ মডুলাসের ভিতরে নেগেটিভ দিলেও এটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ব্যাপারটা একটু পরে ব্যাখ্যা করতেছি। অনেকে লাভ দুইটা বলবো যে ভাইয়া ভুল বলছেন, আমি একটু ব্যাখ্যা করবো যে মডুলাসের ভিতরে নেগেটিভ দিলে পজিটিভ হয় না, ব্যাপারটা অন্য কিছু। বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে মডুলাসের ভিতরে তুমি যদি কোনো নেগেটিভ ভ্যালু দাও তাহলে তার দূরত্বটা বাদ দাও, মাথা গোলায় যাবে, তুমি যে আউটপুটটা পাবা সেটা আসলে পজিটিভ, সেটা অলওয়েজ কি হবে, পজিটিভ হবে। মডুলাসের ভিতরে যাই দাও না কেন সেটা অলওয়েজ কি হবে, পজিটিভ। তাহলে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে কোন একটা বিন্দু অবস্থান করলে তার জন্য সূত্র হচ্ছে এইটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু তুমি কি লিখবা, 180 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y ডিভাইড বাই এক্স। মনে থাকবে, মনে থাকবে, এটা হচ্ছে তোমার থিটার পরিচয় সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। আচ্ছা, এইবার আসো থার্ড কোয়াড্রেন্ট। আমি একটু বেসিক পড়াচ্ছি, তাদের পোলাপান হচ্ছে অনেকেই হচ্ছে ইতে আইসা বেসিক পড়ো না, তো ডিরেক্ট হচ্ছে ম্যাথ করতে যাও, তো এটার জন্য হচ্ছে আমি একটু বেসিক পড়াচ্ছি, ঠিক আছে? সো একটু ফার্স্টের দিকে মনে হইতে পারে যে এই বেসিকগুলো দরকার নাই, বাট ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এবার সমস্যা হচ্ছে যে থিটা হচ্ছে এইখানে, বাট মেজার করতে হবে এইখানে। ওই আবারও সেম জিনিস যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। ইটস কনফার্ম এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, ঠিক আছে? এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এই হচ্ছে আমার পরিচয়, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর পরিচয় আমার কাছে আমি জানা আছে। আমার কাছে কি নাই, আমার কাছে নাই হচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে এখন আমার কাছে যে মেজারমেন্ট অ্যাঙ্গেল, এটাকে আমি একটু থিটা প্রাইম বললাম, বা থিটা, হ্যাঁ একটু থিটা প্রাইম বললাম, এটারও একটু থিটা প্রাইম বললাম। এখন আমার কাছে থিটা প্রাইমটা আসলে কি দেখো তো, মেজার করব কোন জায়গা থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমি মেজার করতে চাই, থার্ড কোয়াড্রেন্টে আমার কাছে যাই আছে না কেন, আমি ফার্স্টে লিখবো tan ইনভার্স মডুলাস মাইনাস ওয়াই মাইনাস এক্স। রিজন কি, এই যে দেখো এইখানেও একটা মাইনাস আছে, এইখানেও একটা মাইনাস আছে, তাই লিখছে কি মাইনাস ওয়াই মাইনাস এক্স। এখন মেজার যদি করতে হয় তাহলে আমার কি করতে হবে, এই পুরা অ্যাঙ্গেল ঘুরতে হবে। তাহলে পুরা অ্যাঙ্গেল ঘোরার জন্য আমার কত ঘুরতে হবে, 180। তারপরে প্লাস এই থিটাটুকু ক্যালকুলেট করতে হবে, প্লাস এই থিটাটুকু ক্যালকুলেট করতে হবে। তার মানে 180 প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই থার্ড কোয়াড্রেন্টের জন্য থিটার পরিচয় হচ্ছে এইটা। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কি হবে, তো দেখা যাক। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে তুমি লিখবা এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, বাট প্রবলেম ইজ দ্য অ্যাঙ্গেল। এইবার দেখো এই অ্যাঙ্গেলকে মেজার করতে হলে চুমকু 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 পাঙ্কু 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 পাঙ্কু, এইখানে যে শেষ হইতে হবে, রাইট? পুরোটা ঘুরতে হবে। তার মানে পুরোটা ঘোরা, অর্থাৎ এই ফুলটা তুমি যদি ঘুরে আসো, তার থেকে তুমি যদি থিটা বিয়োগ দাও, তার থেকে তুমি যদি থিটা বিয়োগ দাও, চিন্তা করো পুরোটা ঘুরে আসছো এবং তার থেকে তুমি যদি থিটা বিয়োগ দাও, তাহলে তুমি তোমার অ্যাঙ্গেল পেয়ে যাবা, রাইট? তাহলে দেখো পুরোটা মানে কত, 90, 90, 180, 270, 270, 360। তার মানে তোমার এবার থিটা প্রাইমের পরিচয় হচ্ছে যে 360 মাইনাস tan ইনভার্স। দেখো এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ, এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে বিন্দু। তার মানে মডুলাস অফ এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এই জন্য আমি অলওয়েজ বলছি মডুলাস ইউজ করতে। তার মানে এই সম্পর্কটা তুমি যদি মেনটেন করতে পারো, তা তোমার কাছে কটা সম্পর্ক আসলো, এই সম্পর্কটা তুমি মেনটেন করতে পারলে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পেয়ে যাবে। তাহলে তোমার কাছে সম্পর্ক আসলো 4টা। ফার্স্টেরটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ডিরেক্ট বসায় দিব এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, tan ইনভার্স ওয়াই বাই এক্স, কোনো ঝামেলা নাই। তারপরে গিয়ে কি হইল, 180 মাইনাস থিটা মডুলাস ওয়াই বাই এক্স। তারপরে কি হইল, এক্স আর কস থিটা আর সাইন থিটা। থিটার পরিচয় কি, বা থিটা প্রাইমের পরিচয় কি, এইটা কিন্তু থিটা প্রাইম, এটাই কিন্তু থিটা প্রাইম। আবার কেউ আবার নতুন করে চিন্তা করো না,
এটাই কিন্তু থেটা প্রাইম, এটাই কিন্তু থেটা প্রাইম, জাস্ট বুঝানোর খাতিরে বলতেছি, ঠিক আছে? সূত্র কিন্তু সেম। আচ্ছা, তাহলে এখন কি হইল? 180 কই গেল? 180 প্লাস থেটা, এবং থেটার পরিচয় কি? -y ডিভাইড বাই -x। লাস্টে আমি যদি পুরোটা ঘুরে আসি এবং তার থেকে কিছু পরিমাণ বিয়োগ দিই, 360 মাইনাস tan ইনভার্স -y ডিভাইড বাই x, মানে y বাই x, এবং তার মডুলাস ভ্যালু নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো বললেন সবই ঠিক আছে, বাট আমাকে একটা কথা বলেন, এই মডুলাস ব্যাপারটা কি? মডুলাস ব্যাপারটা কই থেকে আসলো? মডুলাসের আত্মকথা, হোয়াট ইজ মডুলাস? এই মডুলাসটা কি, বা মডুলাস, এই মডুলাস কি? যেহেতু তোমাদের বলছি যে ম্যাথমেটিক্সের একদম বেসিক টু বেসিক পড়াবো, তো মডুলাস ব্যাপারটা কি একটু বুঝাই। এইটা হচ্ছে আমার সংখ্যা রেখা। দেখো এই সংখ্যা রেখার এখানে আছে 0, দিস ইজ -1, দিস ইজ -2, আর একটা বিন্দু লাগবে, এদিকে হচ্ছে -3, এদিকে হচ্ছে +1, +2, +3। এরকম আমার কাছে মডুলাসে কতগুলো পয়েন্ট আছে সংখ্যা রেখা, বাস্তব সংখ্যা রেখা। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই 0 থেকে এই 2 পর্যন্ত আমি যদি যাই, তাহলে আমি কতটুকু দূরত্ব গেলাম? আবার বলছি, এই জিনিসটা আমি কি বলতেছি, যে আমি 0 থেকে 2 পর্যন্ত যদি আমি আগাই, তাহলে আমি কতটুকু দূরত্ব গেলাম। এটা আসলে পরিচয় কি? দেখো এখানে আমি কয় একক দূরত্ব গেলাম? 2 একক দূরত্ব গেছি, রাইট? এই পজিশনে আসলে আমার কি হয়? 2 একক দূরত্বে গেছি। একইভাবে আমি যদি তোমাকে বলি যে 0 থেকে -3 পর্যন্ত আগাইলে আমি কতটুকু দূরত্বে যাব, তাহলে তোমার কি হবে? তুমি কয় একক দূরত্ব হাঁটছো 0 থেকে, বুঝো 0 থেকে -3 তে যাইতে হইলে তোমার কত একক দূরত্ব তুমি পার করছো, বা কত একক হাঁটছো। 0 থেকে 1 এ পুচক 1 একক, 1 থেকে 2 তে পুচক 2 একক, 2 থেকে 3 তে পুচক 3 একক। তাহলে কয় একক হাঁটছো বা কতটুকু দূরত্ব গেছো? 3 একক। কতটুকু দূরত্ব গেছো? 3 একক দূরত্ব গেছো। ক্লিয়ার? বুঝতে পারছো? একইভাবে আমি যদি তোমারে বলি 0 থেকে 5 কত একক দূরত্বে গেছো? 5 একক দূরত্বে, 5 একক দূরত্বে। আবার বলি 0 থেকে -4, রাইট? 0 থেকে -4, তাহলে 0 থেকে -4 পর্যন্ত আসতে হইলে কত একক দূরত্ব হাঁটছো? 4 একক দূরত্ব, রাইট? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাকে একটা কথা বলো, দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে? তাহলে তো এটা কোনোদিনই সম্ভব না। দূরত্ব কখনো কি হইতে পারে না? নেগেটিভ হইতে পারে না। তাহলে যদি না হয়, তার মানে এই যে মডুলাস বা দাদুর লাঠি, এটাকে আমি কি বলি? দাদুর লাঠি। এটা আসলে কি বের করে? এটার পরিচয় কি? এটা কি করে? এইটা অ্যাকচুয়ালি, এই যে তুমি যখন লেখো মডুলাস 3, এর মানে কি জানো? 0 থেকে 3 তে যেতে, 3 বিন্দুতে যেতে, 3 বিন্দুতে যেতে কত একক হাঁটা লাগে, বা কত একক দূরত্ব পার করা লাগে? কত একক বলো তো? কত একক হাঁটতে হয়? 3 একক, রাইট? 3 একক হাঁটতে হয়। আমি যদি কখনো লিখি মডুলাস 5, হোয়াট ডাজ দ্যাট মিন? 0 থেকে অ্যাবসোলিউট পয়েন্ট, এটাকে আমরা কি বলি? অ্যাবসোলিউট 0 বা অ্যাবসোলিউট পয়েন্ট। 0 থেকে -5 বিন্দুতে পৌঁছাতে, বিন্দুতে পৌঁছাতে কত একক হাঁটতে হয়েছে বলো তো? এখন কি তুমি বলবা -5 একক? কখনো না, কারণ 1 2 3 4 5, তাহলে কত একক হাঁটা লাগলো? এখান থেকে, এই 0 থেকে এখানে পৌঁছাইতে হলে আমার কত একক হাঁটা লাগছে? 5 একক। কত একক হাঁটা লাগছে? 5 একক। তার মানে মডুলাস সে আসলে কি নির্ণয় করে বলো তো? মডুলাস আসলে নির্ণয় করে যে 0 থেকে, অ্যাবসোলিউট 0 থেকে কোনো একটা বিন্দুতে পৌঁছাইতে কি পরিমাণ দূরত্ব আমার যাওয়া লাগে বাস্তব রেখায়। বাস্তব রেখায়, বাস্তব সংখ্যা রেখায় কোনো একটা বিন্দুতে, ধরো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে পৌঁছাইতে হইলে
আমার কতটুকু দূরত্ব পার করতে হয় কোন জায়গা থেকে, জিরো থেকে। জিরো থেকে ওই বিন্দুতে পৌঁছাইতে হলে কতটুকু দূরত্ব হাঁটতে হয়। ঠিক একইভাবে জিরো থেকে কোনো একটা বিন্দুতে পৌঁছাইতে হইলে আমার কতটুকু দূরত্ব হাঁটতে হইছে বা কতটুকু দূরত্ব অতিক্রম করতে হইছে, এটাই আসলে কিসের পরিচয়, এই মডুলাসের পরিচয়। তার মানে মডুলাসের ভিতরে নেগেটিভ দিলেই পজিটিভ হয়ে যায়, ব্যাপারটা এমন না। অ্যাকচুয়ালি জিরো থেকে ওই বিন্দুতে পৌঁছাইতে হইলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়, এইটা রিপ্রেজেন্ট করে মডুলাস। এবং এই রিপ্রেজেন্টেশনে দূরত্ব যেহেতু কখনো নেগেটিভ হয় না, কারণ তুমি আসলে কি করছো, 5 একক হাঁটছো, তাহলে 5 একক হাঁটা কি কখনো নেগেটিভ হইতে পারে? তো যেহেতু নেগেটিভ হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই আমরা অলওয়েজ এটাকে পজিটিভ বলি। তাই মডুলাসের ভিতরে সংখ্যা দিলে এটা পজিটিভ বানায় দেয়, ব্যাপারটা এমন না। এটা আসলে কি নির্ণয় করে, দূরত্ব নির্ণয় করে। কি নির্ণয় করে, দূরত্ব। আশা করি এই জিনিসটা কখনো ভুলবা না। সো এটা কাজ করবে, সবসময় মাথায় থাকবে হোপফুলি। আচ্ছা, এখন বলছে যে পি এবং কিউ, বলছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমার কাছে পি এবং কিউ দুইটা বিন্দু দেওয়া আছে এবং সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। সো ইটস প্রিটি ইজি যে পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার, এটা সবাই করে আসছি আমরা, x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার, অথবা অনেকেই হয়ে লেখে যে x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। তো এইসব জিনিসে বেশি টাইম দিব না। সো এটা তোমরা অলরেডি শিখে আসছো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কীভাবে নির্ণয় করায়। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি দেখাইতে চাই, যে এটাকে ধরলাম পি বিন্দু x1, y1, এটাকে ধরলাম কিউ বিন্দু x2, y2, রাইট, x2, y2, এটা আরেকটা বিন্দু। এবার এই দুই বিন্দুর মধ্যবর্তী যদি আমি দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমি লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, অথবা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটার অনেক কিছু প্রুফ আছে, তো আমি ওগুলোর দিকে গেলাম না। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের আমি করতে দিছি। সো এটা করা যায় কিভাবে, যে এটাকে 4 ধরলাম, এটাকে -3, তাহলে 4 প্লাস 4 মাইনাস -3, এই টোটালটার হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার কি, এই যে দেখো, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 মাইনাস x1, এটা হচ্ছে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে আমি লিখতে পারি 4 প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস -4 এর হোল স্কোয়ার। দেন আমি লিখতে পারি 7 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার, তাহলে পাবো রুট ওভার 49 প্লাস 16, তারপর 49 আর 10 হচ্ছে 59, 60 49 আর 10 59, 60 61 62 63 60 61 62 63 64 65, রুট ওভার 65, রাইট। সো এইভাবে তুমি ম্যাথটা করতে পারো। এবং এটার সাথে সাথে আমি তোমার একটা জিনিস দেখাবো যে ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা করা যায়। কীভাবে করা যায়, যে আমি যদি তোমারে বলি যে ক্যালকুলেটর যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব তুমি যদি নির্ণয় করতে চাও, ঠিক একই ম্যাথটা, শিফট, এরপর দেখবে এখানে পোল একটা পয়েন্ট আছে। আমি যদি একটু প্রিভিয়াস স্লাইডে যাই, তাহলে দেখব যে ওকে, সো ক্যালকুলেটর আসো বাবা আসো, ওকে। সো শিফট পোল, দেখো এই যে 4, রাইট, 4 মাইনাস, ফার্স্টে এটা এভাবে একটা দিতে হবে, 4 মাইনাস কত আছে, -3, 4 মাইনাস -3, এই গেল একটা, তারপর একটা কমা দিবা, আবার শিফট চাপ দিবা, এখানে একটা চাপ দিবা, এটা কমা আসছে দেখছো, তারপর আবার একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের ভিতরে লিখবা এবং এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিবা। আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে কি লিখবো, এই যে -2 মাইনাস এখানে একটা 2, এটা বসায়া তুমি যদি ইকুয়াল চিপ দাও, দেখো এখানে আসছে আর এবং এইখানে আসছে থেটা। তো এই আর এর যে ভ্যালু আছে, এই আর এর ভ্যালুটাই আসলে এই √65 এর ভ্যালু। এই আর এর ভ্যালুটাই আসলে কি, এই 8 পয়েন্ট সামথিং যা আসছে, এই ভ্যালুটাই আসলে এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করে। সো ক্যালকুলেটর দিয়েও তুমি এটা করতে পারবা, ঠিক আছে। সো ইটস আপ টু ইউর চয়েস, নট এ বিগ ডিল। আচ্ছা, এবার আমরা বের করব মধ্যবিন্দু, অর্থাৎ দুইটা বিন্দুতে আমি পাইলাম, বুঝছো। এবার আমি কি করতেছি জিনিসটা একটু বুঝো, যে এইখানে একটা বিন্দু পাইছি P, x1, y1,
এখানে একটা বিন্দু পাইছি কিউ x2, y2। এবার এদের মধ্যবর্তী দূরত্ব আমি বের করা শিখে গেছি। এবার কি বের করা শিখবো? ঠিক এইটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু বের করা শিখবো। আমি মধ্যবিন্দুটার নাম কি দিছি? এ। আচ্ছা, মধ্যবিন্দু কিভাবে বের করব? দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়, খুব সহজ। এই উক্ক নিব, তাহলে কি লিখবো? x1 প্লাস x2, তারপরে কি করব? 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। আবার y1 প্লাস y2, অর্থাৎ একটা y1 নিব, একটা কি নিব? y2 নিব, তারপর কত দিয়ে ভাগ করে দিব? 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে এইটাই হচ্ছে তাদের কি বিন্দু? মধ্যবিন্দু। অর্থাৎ এই যে দুইটা স্থানাঙ্ক আছে x1 x2, এই দুইটাকে কি করব? যোগ করে ভাগ করে দিব। একইভাবে এই y1 এবং y2, এই দুইটাকে আমি কি করব? যোগ করব, যোগ করে ভাগ করে দিব। দ্যাটস ইট, খুব সহজ, ইটস জাস্ট ইজি, রাইট? একটু প্র্যাকটিস করি ব্যাপারটা কেমন। যে দেখো এখানে কি করলাম? এই যে 1, এখানে কত আছে? 7, তাহলে কি লিখবো? 1 প্লাস 7 ডিভাইডেড বাই 2। একইভাবে এখানে কি আছে? 2, এখানে কি আছে? 3 ডিভাইডেড বাই 2। তাহলে 7 আর 1 যোগ করলে হয় 8 ডিভাইডেড বাই 2, 3 আর 2 যোগ করলে হয় 5 ডিভাইডেড বাই 2, বা এটা হয়ে যায় হচ্ছে 4, 5 ডিভাইডেড বাই 2। তাহলে এইটাই হচ্ছে তোমার কি বিন্দু? এ বিন্দু, রাইট? এটাই হচ্ছে তোমার কি বিন্দু? এ বিন্দু। জাস্ট কি করলাম? এই দুইটার কোঅর্ডিনেটকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এই দুইটার কোঅর্ডিনেটকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম। দ্যাটস ইট, একদম ইজি ফিজি লেমন স্কুইজি, রাইট? এই শাওন ভাইয়ের ডায়লগ মেরে দিলাম। ওকে, আচ্ছা, এবার ঠিক একই কাজই আমি করব, বাট একটা নতুন থিওরি দিয়ে। এটা অনেকেই হয়তো পরিচিত তোমরা। এই থিওরির নাম হচ্ছে কম কম বেশি বেশি থিওরি। কি থিওরি? কম কম বেশি বেশি থিওরি। তো রাতের বাজে 11:30, ভিডিও শ্যুটের ফার্স্ট লেকচার চলছে। অসাধারণ, খুবই মজা লাগছে, কারণ যত পড়াবো ততই মজা লাগবে, ঠিক আছে? এদিকের জিনিসগুলো অনেকেই হয়তো তোমরা পারো, বাট খুব মজার। ওকে, এই যে দেখছো কত সুন্দর স্লাইড, আহা, ভাবতেছো পুরা চ্যাপ্টারে কি পরিমাণ পড়ালেখা আছে। এই আস্তে আস্তে তুমি এই ফুল চ্যাপ্টারটা পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ঠিক এইটা হচ্ছে মধ্যবিন্দু, এটাকে আমি নির্ণয় করব। আর আমি কেমনে নির্ণয় করতে পারি? আমি একটু শর্টকাট অ্যাপ্লাই করব। কেমনে শর্টকাট? একটু চিন্তা করো কিভাবে কি করব। একটা থিওরি অ্যাপ্লাই করবো যার নাম হচ্ছে কম কম বেশি বেশি থিওরি। কি থিওরি? কম কম বেশি বেশি থিওরি। যে আমি বলি কম কম বেশি বেশি থিওরি, কম কম বেশি বেশি থিওরি। কি? এই দেখো এই মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে কি? একদম মাঝ বরাবর, রাইট? মাঝখানে। আচ্ছা, তাহলে এখানে আছে 1, এখানে আছে 5, রাইট? তাহলে 1 থেকে 5 হইতে, আবারও বলতেছি, 1 থেকে 5 হইতে কত যাওয়া লাগবে? মানে 1 এবং 5-এর মাঝখানে 1 থেকে 5 হইতে আমার কত যাওয়া লাগবে? 4 বেশি। থাক, 1 থেকে 5 কত বেশি? 4 বেশি, কারণ 1 আছে। 1-এর থেকে কোথায় যাচ্ছি? 5-এ যাচ্ছি। তাহলে কতটুকু বেশি? +4। ওকে, খুব ভালো কথা। আচ্ছা, আবার 4 থেকে আমি কোথায় যেতে চাই? 8-এ। 4 থেকে আমি কোথায় যেতে চাই? 8-এ। তাহলে আমার কতটুকু যাওয়া লাগবে? +4, রাইট? এখানেও 4 বেশি, কারণ 4-এর সাথে 4 যোগ করলে কত পেয়ে যাব? 8 পাবো। তাহলে 4 বেশি। আচ্ছা, এখন আমি যদি তার মধ্যবিন্দুতে পৌঁছাইতে চাই, কোন বিন্দুতে পৌঁছাইতে চাই? মধ্যবিন্দুতে, এই বিন্দুতে। কোন বিন্দুতে পৌঁছাইতে চাই? এই যে মধ্যবিন্দুতে। তাইলে আমাকে বলো তো, এইখান থেকে এইখানে পৌঁছাইতে যদি 4 বেশি হয়, আমি যদি লিখি এখান থেকে এখানে পৌঁছাইতে 2 বেশি যাওয়া লাগবে, রাইট? কেন 2 বেশি? কারণ এটা আসলে কোন বিন্দু? মধ্যবিন্দু। আবার এখান থেকে আমি যদি এইখানে যাই, তাহলে এখানে আবার কত বেশি যাওয়া লাগবে? 4 বেশি, 2 বেশি, সরি। তার মানে আমি যদি এইখান থেকে 2 বেশি যাই এবং আবার এইখান থেকে 2 বেশি যাই, তাহলে আমার টোটাল কত বেশি যাওয়া হবে? 4। এই আবার চিন্তা করো, এই প্রথম 1 থেকে যখন তুমি 5-এ পৌঁছাইছো
কতটুকু বেশি গেছো? 4 একক বেশি গেছো। এবার আমার কাজ হচ্ছে, যেহেতু এটা মধ্যবিন্দু, তাই আমি করলাম কি, ফার্স্টে 2 একক গেলাম, তারপরে 2 একক গেছি। কিভাবে গেছি যে দেখো, আমারও পরানো যাহা চাই, এভাবে যে ফার্স্টে গেছি হাফ, 2 একক গেছি, তারপরে 2 একক গেছি, কারণ মোট কত? 4 একক। মোট কত? 4 একক। তাহলে ফার্স্টে যাব 2 একক, তারপরে যাব 2 একক। তাহলে এখানে বাড়লো কত? 2 বেশি। তাহলে 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। 1-এর সাথে 2 যোগ করলে কত হয়? 3। তাহলে দেখো, 1-এর সাথে 2 বাড়ায় হয়েছে 3, 3-এর সাথে 2 বাড়ায় হয়েছে 5। একদম সিমেট্রিক, কারণ এটা মধ্যবিন্দু। মধ্যবিন্দু মানে কি? মাঝখানে। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি 4 থেকে কত বাড়াবো? ফার্স্টে 2 বাড়াবো, তারপরে আবার এইখান থেকে 2 বারে 8-এ পৌঁছাবো। তাহলে 4 থেকে 2 বাড়ালে হয়ে যায় 6, এবং 6 থেকে 2 বাড়ালে কত হয়? 8। তাহলে একবার পাইলাম 2 বেশি, তারপর আবার পাইলাম 2 বেশি। তাহলে টোটাল হইল কত? আমার 2 2 4 বেশি। রাইট? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে আমার 4 to 6, 6 to 8। ওকে, এটাকে আমরা বলি কম কম বেশি বেশি থিওরি, যে এখানে বেশি বাড়ছে, তাহলে আমি ফার্স্টে এইভাবে বেশি বাড়ায় বাড়ায় গেছি। ওকে, আচ্ছা, এই থিওরিটা কোথায় কাজে লাগবে একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, এইবার আসো একটা মজার জিনিসের কথা বলি, যে অনেক সময় এই প্রশ্নটা আসে যে 2টা পোলার বিন্দু আমার কাছে দেওয়া আছে, এই 2টা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, 1 মিনিট একটু দাঁড়াও, সেটা হচ্ছে পোলার থেকে কার্টেসিয়ানে রূপান্তর করাই যায়। আচ্ছা আচ্ছা, তাই তো ভাবতেছিলাম যে কই গেল। আচ্ছা, এবার আমরা কি পড়বো, যে 2টা পোলার বিন্দু দেওয়া আছে, এই যে এরকম, যে চিন্তা করো এইখানে একটা বিন্দু, এটা হচ্ছে r1, দিস ইজ θ1, এই পাশে আর একটা বিন্দু, দিস ইজ r2, এটা হচ্ছে θ2, রাইট? এবার এই 2টার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতেছি, এই 2টার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এই 2টার মধ্যবর্তী দূরত্ব আমি নির্ণয় করতে চাচ্ছি। ওকে, খুব ভালো কথা। তো p1 p2, দিস ইজ p1, দিস ইজ p2, তাহলে p1 p2 মধ্যবর্তী দূরত্ব p1 p2 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি √r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 ইন্টু r1 r2 কস। বুঝো আমি কি লিখতেছি, একটু বুঝো। √r1 স্কোয়ার r2 স্কোয়ার কস θ1 মাইনাস θ2 এর মডুলাস। আবারও কিসের ভ্যালু আসতেছে? মডুলাসের ভ্যালু আসতেছে। আবারও কিসের ভ্যালু আসতেছে? মডুলাসের ভ্যালু। যারা বুঝিনি আরেকবার দেখো, p1 এবং p2 এই 2টা কি আছে? পোলার কোঅর্ডিনেট আছে। এদের মধ্যবর্তী আমি কি নির্ণয় করতেছি? দূরত্ব। তাহলে আমি ফার্স্টে নিব r1 স্কোয়ার, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটাকে আমি কি দিয়ে প্রকাশ করতেছি? r1। r1 এর পরিচয় কি? মূল বিন্দু থেকে এটা কত কত? 0 0, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, প্লাস r2, r2 এর পরিচয় কি? মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, রাইট? ওকে, r2 স্কোয়ার প্লাস তারপর কি করব? 2 ইন্টু r1 ইন্টু r2 ইন্টু কস, তারপরে কি লিখব? θ1 মাইনাস θ2। ক্লিয়ার? এই হচ্ছে তোমার কাছে কি পাই গেল, তুমি এই টোটাল যে দূরত্ব আছে এই দূরত্বটা পেয়ে গেছো। ঠিক আছে, তাহলে টোটাল দূরত্ব তোমার কত পাচ্ছ? 2 ইন্টু r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস 2 ইন্টু r1 r2 কস এত থেটা। ওকে, θ1 মাইনাস θ2, যেটা ডিস্টেন্স। সো যদি তাই পাই, তাহলে এই ম্যাথটা করা তোমাদের জন্য খুবই সহজ হবে। আমি এটা করেও দিব না, p1 p2। সো দেখো, এখানে লেখা যায় 3 স্কোয়ার, এখানে লেখা যায় 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস, তারপর এখানে কত আছে দেখো তো? 60 বা 30 মাইনাস 60, ব্র্যাকেট দিব 30 মাইনাস 60 এর মডুলাস। দেন তুমি লিখতে পারো যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু কস, মডুলাসের ভিতরে মাইনাস আসে যাবে, ভিতরে বাইরে চলে গেলে হয়ে যাবে 30। সো খুব সুন্দর করে ক্যালকুলেটারে এটা বসায় দিলে তোমার কাছে ভ্যালু চলে আসবে। আশা করি এই জিনিস আর করে দেওয়ার দরকার হবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে রেখো। এবার আসো তোমাদের সাথে একটু পরিচয় দিই সামান্তরিক, আয়ত, বর্গক্ষেত্র, রম্বস, এগুলো কি এবং কিভাবে কাজ করে। একটু পানি খাবো, ঠিক আছে?
পানি খাবো, ক্লাস নিব, খুব মজা লাগতেছে। পানি আমি বোতলে ভরে আনছি, যে পুষ্টি, নো অ্যাকুয়াফিনা, নো ইসরায়েলি প্রোডাক্ট, অনলি মাম, ফ্রেশ, পুষ্টি, তারপরে আর একটা ওই যে অমৃত, এগুলা। ওকে, ফ্রি প্যালেস্তাইন। ওকে, আচ্ছা, তো প্যালেস্তাইনে ফ্রি করতে হলে আমাদেরও জ্ঞান বিজ্ঞানে ওদের থেকেও আগায় যেতে হবে, যাদেরকে আমাদের ধ্বংস করতে হবে। উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার টোটাল সিস্টেম। ওকে, মানে এটা ভাইবো না যে তুমি আন্দোলন করে অন্যদের থেকে বা যুদ্ধ করে আগায় যেতে হলে কি প্রয়োজন, জ্ঞান বিজ্ঞানে যুদ্ধ করে আগায় যেতে হবে। তোমার এডুকেশনটা এত বেশি আগায় নিয়ে যেতে হবে যাতে ওদেরকে ধ্বংস করার মতো অস্ত্র তোমার কাছে তৈরি হয়। বি আ ব্যালিস্টিক মিসাইল। ওকে, ব্যালিস্টিক মিসাইল তৈরি করার জন্য ওইটাকে পড়তে হবে, জানতে হবে, তারপর না তুমি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবা। আমি রাইট? যাই হোক, হোয়াটএভার। তো সামান্তরিক অথবা আয়ত, যদি এটার পরিচয় দিতে চাই, তো এখানে একটা জিনিস দেখতেছ যে দেখো, আমি যদি সামান্তরিকের এবং আয়তর মাঝখানে একটা বেসিক ডিফারেন্স আছে, কতগুলা সিমেট্রি আছে, কতগুলা আছে। যে সামান্তরিক এবং আয়তের ক্ষেত্রে এই যে দেখছো না, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান এবং সমান্তরাল, অর্থাৎ এবি এবং সিডি, এটা দুইটার জন্য, আয়ত এবং সামান্তরিক। এটা কার কার জন্য? আয়ত প্লাস সামান্তরিক। দেখো কোথায় কোথায় মিল, কোথায় কোথায় অমিল। সামান্তরিক দুইটার জন্য এটা সত্য হবে, ঠিক আছে? সামান্তরিক এই দুইটার জন্য কোথায় কোথায় মিল থাকবে, কোথায় কোথায় অমিল থাকবে, একটু দেখো। এটা হচ্ছে এখানে লিখবো মিলগুলো, এখানে লিখবো অমিলগুলো। অমিল ঠিক একটা জায়গায়, খুব সুন্দর করে নির্ণয় করা যায়। আচ্ছা, সামান্তরিকের এই যে বিপরীত বাহুদ্বয়, এরা কি? বিপরীত বাহুদ্বয়। বিপরীত বাহুদ্বয়, যে একটা একটার অ্যাকচুয়ালি কি, এই বাহুটা আর এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটাকে বলে সন্নিহিত বাহু। এটাকে কি বলে? সন্নিহিত বাহু। আর এই বাহু আর এই বাহুকে বলে বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুদ্বয় সমান, ঠিক একইভাবে তুমি এইটা এবং এইটা, এডি এবং বিসি, এটাকেও তুমি কি বলবা? সমান বলবা, পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে সামান্তরিক এবং আয়তর ক্ষেত্রে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। ওকে, এখন একটা অমিল আছে, দেখো। সামান্তরিকের কর্ণ, কর্ণ কোনটা? এইটা এবং এইটা, কর্ণ এসি এবং কর্ণ বিডি সমান নয়। সামান্তরিকের কর্ণ এসি এবং বিডি এর দৈর্ঘ্য কিনা সমান নয়, এগুলো কিন্তু দৈর্ঘ্য। এবি এবং সিডি এটার দৈর্ঘ্য পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু এই কর্ণ কখনই কিনা সমান নয়। অন্যদিকে আয়তক্ষেত্রের কর্ণ এসি ইজ ইকুয়াল টু বিডি, অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ আসলে কি? সমান। আয়তক্ষেত্রের কর্ণে আসলে কি? সমান। তাহলে তোমার কি পরীক্ষা করতে হবে? প্রথমে পরীক্ষা করতে হবে এবি ইজ ইকুয়াল টু সিডি কিনা, এডি ইজ ইকুয়াল টু বিসি কিনা, ঠিক আছে? তার মানে কি সমান নয়? তার মানে এটা বুঝাই যাচ্ছে যে এবি আর এডি এটা সমান নয়, এটা বোঝা যাচ্ছে। তাহলে ফার্স্টে দুইটা প্রুফ হইলো, তারপরে প্রুফ চেক করতে হবে যে কর্ণদ্বয় সমান কিনা। যদি কর্ণ সমান হয় তাহলে আয়ত, কর্ণ সমান না হইলে সামান্তরিক। দ্যাটস ইট, এটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা অনেকেই হয়তো পড়ে আসছো, আই ডোন্ট নো। যে দেখো এই যে সামান্তরিক, এই যে এটার ক্ষেত্রে হচ্ছে যে এবি ইজ ইকুয়াল টু সিডি এবং এই বাহুর সমান, যে এডি ইজ ইকুয়াল টু হচ্ছে বিসি, কিন্তু এসি আর বিডি এখানে কি সমান। আর এই আগের স্লাইডে এই এসি আর বিডি দেখাই যাচ্ছে যে এসি ইজ ইকুয়াল টু বিডি সমান নয়। যেহেতু সমান নয় তাই এটা কি? একটা সামান্তরিক। এইটা কি? একটা আয়ত। এটা একটা কি? আয়ত। ওকে, আচ্ছা, এবার আসো বর্গক্ষেত্রে। ব্যাপারগুলো খুবই সহজ। যে আমার যে বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের তোমার চারটা বাহুই সমান, বর্গক্ষেত্র এবং রম্বস।
বর্গক্ষেত্র এবং রম্বস এদের মধ্যে মিল হচ্ছে খুব সুন্দর, যে চারটা বাহুই সমান, যে এ বি ইজ ইকুয়াল টু সিডি, এ বি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এডি, অর্থাৎ এদের আসলে কি চার বাহু সমান, বর্গক্ষেত্র বা রম্বসের চার বাহু সমান। কিন্তু কর্ণের ভিতরে একটা ঝামেলা আছে। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের যে কর্ণদ্বয় আছে এটা হচ্ছে এসি ইজ নট ইকুয়াল টু বিডি। রম্বসের কর্ণদ্বয় এসি ইজ নট ইকুয়াল টু বিডি। কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ওকে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি আছে, এসি ইজ ইকুয়াল টু বিডি হয়। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে আমার কর্ণদ্বয় হচ্ছে সমান হয়। ওকে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমার কর্ণদ্বয় কি হয়, সমান হয়। মনে রাখবা যে চার বাহু সমান এবং এদের কর্ণ কি হয়, সমান। কিন্তু একটা রম্বসের ক্ষেত্রে, এই যে রম্বসের ক্ষেত্রে ধরা যাক এ বি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু এডি, হয়তো আঁকাটা হয় না আমার টাইপিস্টে। এটা হলে ফার্স্টে প্রুফ হইল যে হয় এটা হইতে পারে রম্বস, না হয় হইতে পারে কি বর্গক্ষেত্র। আচ্ছা মেনে নিলাম, বাট যেহেতু এইটার এসি ইজ নট ইকুয়াল টু বিডি, কর্ণদ্বয়টা সমান নয়, যেহেতু এটার এসি ইজ নট ইকুয়াল টু বিডি, তাই এটা আসলে কি হয়ে গেল, রম্বস হয়ে গেল। সব কিছু এসে ডিটারমাইন করতেছে আমার কর্ণ। তাইলে আমি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক এই সবগুলো চেনার একটা ক্রাইটেরিয়া বলে দিলাম। এবার এগুলোর উপরে ম্যাথ আসে। কেমন ম্যাথ আসে, এগুলো তোমরা সবাই 19-এ করে আসছো। বলছে এইটা একটা বর্গক্ষেত্র প্রমাণ করো। আমাকে চারটা শীর্ষবিন্দু দিয়ে রাখছে এবং বলছে এটা একটা বর্গক্ষেত্র প্রমাণ করো। তো এইগুলার ক্ষেত্রে একটু আঁকাআঁকি করে নিলে ভালো হয়। তোমরা আঁকাআঁকি করে নিতে পারলে ভালো হবে। আমার মতে আঁকাআঁকি করে নেওয়াই ভালো। দেখো এটা 1 1, তার মানে এক্স অক্ষে 1, ওয়াই অক্ষে 1, তাহলে এটা হচ্ছে বিন্দু। আচ্ছা, এটাকে ধরে নিলাম এ 1,1। তারপরে কি বলছে, -1,1, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে 1, তাহলে বি ইজ ইকুয়াল টু -1,1। আচ্ছা, সি কোথায়, সি হচ্ছে এই যে এখানে -1, -1, আর ডি হচ্ছে এইখানে 1, -1, ডি হচ্ছে 1, -1। তাহলে তোমার এটা কি একটা বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে। তো তুমি দেখতে পাচ্ছ যে এটা এরকম একটা শেপ হয়ে গেছে। সো এটা বর্গক্ষেত্র যদি প্রমাণ করতে হয় তাহলে ফার্স্টে এবি নির্ণয় করতে হবে, এবি এর দূরত্ব বের করতে হবে। তো তোমরা যদি এটা পারফর্ম করো, 1 + 1 এর হোল স্কোয়ার প্লাস 1 - 1 এর হোল স্কোয়ার, এটা হবে 2। তারপরে এডি বের করো, একইভাবে এটাও দেখবা 2 হবে, এটাও 2 হবে। ক্যালকুলেটর দিয়ে বাই করে দেখতে পারো বা হাতে হাতে করতে পারো। তারপরে বিসি যদি বাই করো তাহলে দেখবা এটাও হবে 2। আবার সিডি যদি বাই করো এটাও দেখবা 2ই হবে। এখন ডিটারমিনিস্টিক পার্ট হচ্ছে এডি কর্ণ, আর হচ্ছে এসি, আর হচ্ছে বিডি। মানে কি আমি এডি লিখছিলাম, এসি আর বিডি। হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্টে তুমি যদি এসি নির্ণয় করতে যাও, দেখো তো কি এ এবং সি এই দুইটার মাঝখানে দূরত্ব নির্ণয় করতেছো। তাহলে 1, 1 -1 এই টোটালটার হোল স্কোয়ার প্লাস 1 -1 এই টোটালটার হোল স্কোয়ার। আচ্ছা, এখন 1 আর 1 হয়ে যাবে 2, এই 2 এর উপরে স্কোয়ার, প্লাস 1 আর 1 হয়ে যাবে 2, এই 2 এর উপরে স্কোয়ার। সো 4 + 4 ইজ ইকুয়াল টু √8। আচ্ছা, দেন বিডি, বিডি যদি আমি লিখি, বিডি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, আচ্ছা এটা তাহলে -1, -1 এর হোল স্কোয়ার প্লাস 1 -1। এখন দেখো কি হয়, এখানে আসে -2 এর হোল স্কোয়ার, আর এখানে আসে
প্লাস 2 এর হোল স্কোয়ার সব মিলে √8। তাহলে তুমি দেখতে পারতেছো এসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বিডি হচ্ছে। যেহেতু এসি ইজ ইকুয়াল টু বিডি, তাই এটা একটা কি বলবো, বর্গক্ষেত্র। তাহলে এটা একটা কি হবে, বর্গক্ষেত্র। ক্লিয়ার, বুঝতে পারছো? একইভাবে তুমি চাইলে এরকম সামান্তরিক, আয়ত এবং আদার্স যে ম্যাথগুলো আছে সেগুলো করতে পারবা। ঠিক আছে, তোমাকে যদি এরকম অনেকগুলো ম্যাথ দেওয়া হয়, যে এরকম বিন্দু বলে দেওয়া হয়, এবং সেখান থেকে তুমি সামান্তরিক, আয়ত, বর্গক্ষেত্র, রম্বস এগুলো বের করতে পারবা। তো এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো হচ্ছে ওই যে পিছনে যেটা জিনিস শিখে আসছে ওটা একটু এক্সাম্পল দেখবো। কার্টেশিয়ান টু পোলার কিভাবে কনভার্ট করে এবং পোলার টু কার্টেশিয়ান কিভাবে কনভার্ট করে। ঠিক আছে, তারপরে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, এটা শিখতে আমাদের বেশি সময় লাগবে না। তারপর আমরা ত্রিভুজ নিয়ে ঝুঁকে যাব। ওকে, আশা করি তোমরা অলরেডি এই বেসিক জিনিসগুলো অনেকেই হয়তো পড়ে আসছো। সো ফার্স্ট লেকচারটা অনেকের কাছে বেসিক লাগতে পারে, যাই হোক। সো একদমই বেসিক জিনিসপত্র ফার্স্ট লেকচারে আছে, তো আমরা তাও আগাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এখন আমরা কি করব, পোলার টু কার্টেশিয়ান, কার্টেশিয়ান টু পোলার। আচ্ছা, কি বলছে দেখো, বলছে এরকম একটা বিন্দু বলা আছে। আচ্ছা, তো এরকম একটা বলা আছে -1, -3, এটা কার্টেশিয়ান টু পোলারে কনভার্ট করতে বলছে। তো ফার্স্ট কাজ হচ্ছে, যখনই কার্টেশিয়ান টু পোলারে কনভার্ট করতে বলবে, চিন্তা করবা বিন্দুটা কোথায় থাকতে পারে, এটা এঁকে নিবা। তো দেখো এক্স অক্ষে নেগেটিভ, ওয়াই অক্ষে নেগেটিভ, তার মানে বিন্দু আছে থার্ড কোয়াড্রেন্টে। যখন এটা থাকবে তখন তোমার মাথায় কি, কার্টেশিয়ান টু পোলার, পোলারে যাইতে হবে। পোলার মানে কি, আর কমা থেটা, এটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে তুমি কি লিখবা, এক্স ইজ ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। আচ্ছা ভাইয়া, খুব ভালো, আপনি খুবই ভালো। তাহলে এক্স এর পরিচয় হচ্ছে -1 ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই এর পরিচয় হচ্ছে -3 ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। খুব ভালো। এখন আমি যদি দুইটাকে স্কোয়ার করে যোগ করি, এটাকে আমি বললাম 1, এটাকে আমি বললাম 2। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আমি যদি করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করি, হোয়াট ক্যান আই রাইট, -1 এর হোল স্কোয়ার প্লাস -√3 এর হোল স্কোয়ার, রাইট? এটা দেখা যায় কালার। আচ্ছা, সো একটু ডার্ক পিঙ্কে না যাই, ইজ ইকুয়াল টু, আচ্ছা থাক, এটা না যাই, সাদা দিই। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, খুব ভালো। দেন 1 প্লাস 3, আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে আমি পাওয়া যাই 4 ইজ ইকুয়াল টু কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটার ভ্যালু 1, দেন আর এর ভ্যালু আমি পেয়ে যাব 2। আর এর ভ্যালু কত পেয়ে যাব, 2। 4 এর রুট করলে পাবো 2, তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2। তাহলে কার্টেশিয়ান কোঅর্ডিনেটের মধ্যে আমি যদি এটাকে লিখি পোলার কোঅর্ডিনেটে, এটা হচ্ছে আর, আর এই যে থেটা মেজার হবে সেটা কোন জায়গায়, এই এতখানি, রাইট? এবার আমার আছে অ্যাঙ্গেল। যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আমরা শিখে আসছি, তাহলে ফার্স্টে যাব 180, তারপরে যাব থেটা। দেন আমি লিখতে পারি যে আমার যে থেটা হবে সেটা হবে 180 প্লাস tan ইনভার্স, কি লিখবো, মডুলাস অফ -y, মডুলাস অফ y এর ভ্যালু কত, -√3, x এর ভ্যালু -1, রাইট? -y বাই এক্স, -y ডিভাইডেড বাই এক্স, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান। ওকে, tan ইনভার্স এখানে পাওয়া যাবো √3। ওকে, ক্যালকুলেটর করলে দেখবা tan ইনভার্স √3 ভ্যালু আসে মেবি 60 ডিগ্রি, এটা হবে হচ্ছে 180, রাইট? একটু করে দেখি তাও। tan ইনভার্স শিফট tan ইনভার্স √3 ইজ ইকুয়াল টু হচ্ছে π/3, π/3 মানে 60 ডিগ্রি, 8 আর 6 240 ডিগ্রি। ওকে, রেডিয়ানে চাইলে রেডিয়ানে বের করতে পারো, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে তোমার কাছে কি আছে, ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে তুমি এই বিন্দু যদি পোলার কোঅর্ডিনেটে লিখতে চাও, তাহলে খুব সুন্দর করে লিখবা 2,
240 ডিগ্রি, রাইট? শেষ। এভাবে লিখলি তোমার এটা হয়ে যাবে। তো এটা যদি পারো এটা একটু নিজে নিজে কইরো, এটা হচ্ছে নিজে নিজে করবা, ওন HW হোমওয়ার্ক। আর আচ্ছা শোনো, একটা মজার জিনিস বলি, এই লেকচারের উপরে আমি কিন্তু নোট শেয়ারিং দিব, কম্পিটিশন দিব, ঠিক আছে? সো নোট শেয়ারিং কম্পিটিশনে যারা ভালো নোট সার্ভ করতে পারবা তাদের জন্যই কিন্তু আমি একটা প্রাইজ দিব। তো এই নোট শেয়ারিংয়ের ভেতরে হোমওয়ার্কগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হোমওয়ার্কগুলোকে কীভাবে জমা দিবা জানো? এই যে আমাকে হচ্ছে প্রত্যেক হোমওয়ার্কের পরে তুমি একটা স্টার দিবা, এই যে এইভাবে একটা স্টার 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 একটা ডিফারেন্ট কালি দিয়ে দিবা, কালো না অন্য কোনো কালি দিয়ে, যাতে আমি চেক করতে পারি। হোমওয়ার্ক যে যত ভালো করে সুন্দর করে গুছায় লিখতে পারে তার মার্কস তত বেশি নোট শেয়ারিংয়ে, ঠিক আছে? সো হোমওয়ার্কগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কি হবে? পোলার টু কার্টেসিয়ান। এটা প্রিটি ইজি, কেন? √2 5π/4 দেওয়া আছে, যাইতে হবে কোথায়? XY তে। তো x = কি লেখা যায়? আর কত? √2 cos 5π/4, ওকে? আর y √2 sin 5π/4। ফার্স্ট একটু চিন্তা করো 5π/4 আসলে কত, কিভাবে আসলে এটা নির্ণয় করব? ওকে, যাই হোক। সো এখন কি দেখা যাচ্ছে এখান থেকে √2, তাহলে 5 180 ইন্টু /4, 5 ইন্টু 180, পায়ের ভ্যালু কত? 180 /4, 4 দিয়ে ভাগ করলে দেখো 225। তার মানে তুমি একটা সত্য কথা বলো তো, 225 কই আসলে? এই 90 180 225 আসলে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্ট। 225 আসলে কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। তাহলে তুমি যদি খুব সুন্দর করে এই জায়গায় লেখো cos 225, রাইট? cos 225 তুমি যদি লেখো যে cos 225 ইন্টু √2, সো হোয়াট ইউ উইল ফাইন্ড? আচ্ছা, cos, এটা তো রেডিয়ানে ইনপুট নেয়, মোড অলওয়েজ আগে সিলেক্ট করে নিবা। মোড হচ্ছে তোমার কিসে আছে? রেডিয়ানে নিতে হবে, তাই না? আচ্ছা, ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে cos 225 ইন্টু √2, √2 হাতে রাখো, cos -√2 /2। তো অ্যান্সার আসলে কত? √2 ইন্টু -√2 /2। এটা একটা পারফর্ম করলাম। আচ্ছা, অ্যান্ড ইন্টু sin 225, এইটার ভ্যালু আসলে কত? sin 225 এর ভ্যালু আসলে তুমি যদি একটু লেখো যে sin 225 = তুমি পাচ্ছ, আবার ডিগ্রিতে নেওয়া লাগবে, সরি, শিফট মোড ডিগ্রি, sin 225 = আসতেছে -√2/2, একই ভ্যালু ইন্টু √2। সো এটা পারফর্ম করলে তুমি দুইটা ভ্যালু পাবা, সেই দুইটা ভ্যালু হচ্ছে তোমার আদর্শ ইকুয়েশন। এইভাবে তুমি আসলে এটা ক্যালকুলেট করতে পারো। সো অনেকগুলো ক্যালকুলেটর এসে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো পরের এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইকুয়েশন, পোলার ইকুয়েশন টু কার্টেসিয়ান ইকুয়েশন। এটা কিভাবে কনভার্ট করে? ব্যাপারটা খুবই সহজ। এখানে লেখা আছে r = b cos θ। দেখো, যখনই মনে রাখবা আর একাকী থাকবে এবং অপর পাশে একটা আর থাকবে না, কারণ আমি অলরেডি একটা জিনিস মাথায় রাখবা যে আমি কি জানি যে x = r cos θ। যখনই তোমাকে বলবে যে পোলার ইকুয়েশন টু কার্টেসিয়ান ইকুয়েশন যখন কনভার্ট করতে বলবে তখন তুমি মনে রাখবা x = r cos θ, y = r sin θ। এবং আরেকটা জিনিস যে r² = x² + y², এগুলো মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখলেই পৃথিবীর সব কিছু সম্ভব। কীভাবে সম্ভব? দেখো, এখানে আছে cos θ, বাট থাকা উচিত কি? r cos θ। কে নাই? কে মিসিং? আর মিসিং।
আর এইখানে আছে আর, তার সাথে থাকা হচ্ছে আর স্কোয়ার। তোমার অলওয়েজ বানানোর উদ্দেশ্য হচ্ছে আর স্কোয়ার আর কস থিটা আর সাইন থিটা। তুমি এটা বানানোর চেষ্টা, এটা তোমার মনের ভিতরে একদম ভিতরের গভীর ইচ্ছা। তাই তুমি করলা কি, এই পাশে একটা আর গুণ দিবা, এই পাশে একটা আর গুণ দিবা। অ্যান্ড হোয়াট উইল ফাউন্ড আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইখান থেকে তুমি লিখবা বি ইন্টু আর কস থিটা। ভেরি গুড। তাহলে আর স্কোয়ারের পরিচয় কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই আর কস থিটার পরিচয় কি, বি ইন্টু এক্স, রাইট? তাইলে এখন তুমি লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কিভাবে লিখলাম আরেকবার আর স্কোয়ারের পরিচয় কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই আর কস থিটার পরিচয় কি, এক্স। এই আর কস থিটার পরিচয় কি, এক্স। তাহলে পইরা আছে বি, দেন এই বিটাকে এই পাশে এনে লিখলাম। তাইলে পৃথিবীর যে কোনো পোলার কোঅর্ডিনেট আমি যদি ইকুয়েশন দিই, সেটা তুমি কিসে কনভার্ট করতে পারবা, কার্তেশিয়ানে। একদম সহজ, রাইট? আচ্ছা, এবার যদি উল্টা কাজ করতে বলি, কার্তেশিয়ান থেকে পোলারে যেতে বলি, সেম জিনিস। যে তোমার উদ্দেশ্য আসলে বানানোর উদ্দেশ্য কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে তুমি কি লিখতে পারবা, আর স্কোয়ার। এক্স কস থিটা, এক্স যদি থাকে তার পরিবর্তে তুমি লিখতে পারবা আর কস থিটা। ওয়াই থাকলে তার পরিবর্তে তুমি লিখতে পারবা আর সাইন থিটা। তাহলে তুমি তাকাও একটু, এইখানটা একটু তাকাও। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস টুয়াইজ ওয়াই। দেখো মনের অতিপ্ত বাসনা, মনের ভিতরে পৈশাচিক বাসনাটা কি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে যদি একটা ওয়াই স্কোয়ার থাকতো তাইলে জীবনটা ভালো হয়ে যেত, তাই না? তাহলে এক্স স্কোয়ারের সাথে একটা ওয়াই স্কোয়ার এই পাশে আনলাম। বাট বলো তো, এই যে আনলাম এটার কারণে কি আমার পাপ হয়েছে না? কি পাপ হয় নাই? তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই পাশে আরেকটা ওয়াই স্কোয়ার আনলাম। ক্লিয়ার? এখন দেখো এই পুরো জিনিসটাকে আমি বলতে পারি আর স্কোয়ার, এবং এইখানে 1 মাইনাস এই পুরো জিনিসটাকে আমি লিখতে পারি 1 মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। মানে এটাকে ধরো a মাইনাস 2ab ইন্টু বি স্কোয়ার। তাহলে এইখানে এটাকে বলতে পারি আর স্কোয়ার, আর ওয়াই এর পরিচয় হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটার হোল স্কোয়ার। ওকে, আচ্ছা। তাহলে উভয় পক্ষে আমি যদি বর্গ করি, হোয়াট উইল ফাউন্ড 1 মাইনাস আর সাইন থিটা। এই পাশে যদি আর কে নিয়ে আসি, আর প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। দেন আবার যদি আর কে কমন নেই, 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। এই গেল হচ্ছে আমার কাছে টোটাল ফেনোমেনা। এবং এইভাবে আমরা আসলে এই পোলার টু কার্টেশিয়ান এবং কার্টেশিয়ান টু পোলারে কনভার্ট করতে পারি। ঠিক আছে? সো এরপরে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ আমি করাবো। সেটা হচ্ছে কি, যে আমি যে তোমাকে কখনো বলি যে ভাইয়া একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত, এবং বললাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 একক, এবং এর জ্যায়ের মধ্যবিন্দু আছে, এর জ্যায়ের কি আছে, মধ্যবিন্দু, এবং এই যে বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0-তে। এই বৃত্তের কেন্দ্র কত, 0,0-তে। এবং বলে দিলাম এইটা একটা জ্যা, এই এবি একটা জ্যা, এই এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে সি, এবং সি এর স্থানাঙ্ক হচ্ছে 4,0। কত, 4,0। তাহলে আবারও যদি প্রশ্নটা বলি যে শুনো, এটা একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ কত, 5 একক, এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0-তে, এবং এই বৃত্তের একটা জ্যা হচ্ছে এবি, এবং সেই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে 4,0। প্রশ্ন হচ্ছে এবি এর দৈর্ঘ্য কত? খুবই ন্যাচারাল প্রশ্ন, খুবই ন্যাচারাল প্রশ্ন। তো হোয়াটস দ্য সলিউশন অফ দ্যাট কোশ্চেন? হোয়াটস দ্য সলিউশন? তুমি দেখো এটা একটা বৃত্ত, এই বৃত্তের মাঝে একটা কেন্দ্র আছে যেটা হচ্ছে 0,0-তে, এবং এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে 5 একক, আর এটা হচ্ছে আমার বি বিন্দু। সো ঠিক মিডলে এটা হচ্ছে আমার সি বিন্দু, এবং এটার দূরত্ব হচ্ছে 4,0-তে। আচ্ছা, উপর থেকে এটা যদি আমি একটা রেখা টানি, উদ্দেশ্য কিভাবে আমি নির্ণয় করব, ভালো করে তাকাও।
এটা আমার কি মধ্যবিন্দু বলে দিয়েছে। এবার আমি যদি সরাসরি একটা লাইন টানি, এই লাইনটা একদম খাড়া এবং এটা একটা কি ত্রিভুজ, একটা লম্ব টানছি, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কত? 4,0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 একক। আচ্ছা, তাহলে দেখো ত্রিভুজ ACO, তে কি দেখতে পাচ্ছে? খুব সুন্দর রঙিন চেহারা, রঙিন। এইটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, আর এই পার্টটুকু পড়ে আছে ভূমি, রাইট? তাহলে আমি কি লিখতে পারি পিথাগোরাস দাদুর কথা অনুসারে যে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস AC স্কোয়ার? অতএব AC স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। অতএব AC ইজ ইকুয়াল টু 3। AC সমান সমান যদি 3 হয়, এবার আমি যদি তোমাকে বলি AB এর পরিচয় আসলে কিছুই না, যেহেতু এটা একটা মধ্যবিন্দু, এটা কি জ্যায়ের মধ্যবিন্দু, এটা কিন্তু জ্যায়ের মধ্যবিন্দু। মনে রাখো C এর পরিচয় কি? C 4,0 হচ্ছে AB এর মধ্যবিন্দু, ঠিক আছে? C 4,0 আমার কিসের মধ্যবিন্দু? জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে জ্যায়ের যদি মধ্যবিন্দু হয়, আমি লিখতে পারি AB ইজ ইকুয়াল টু 2AC, কারণ এই পুরো AB হচ্ছে AC এর দ্বিগুণ। সো 2 × 3 ইজ ইকুয়াল টু 6 একক। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। খুবই বেসিক জিনিস। আমরা ইসের পরে, এটার এই পার্টের পরে আমরা হচ্ছে পড়া শুরু করব হচ্ছে ত্রিভুজ।